আচ্ছা আচ্ছা, এর আগের দিন যে এই ক্লাসটা আমরা করেছিলাম, সেই ক্লাসটাতে আমরা দেখেছিলাম গুগল অ্যানালিটিক্স কি, গুগল অ্যানালিটিক্সে গুগল ট্যাগ কি, কেন ইউজ করব, কখন ইউজ করব, কেন ইউজ করতে হয়। তার সঙ্গে সঙ্গে আমরা আরো দেখেছিলাম যে একটা সিম্পল পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স প্ল্যাটফর্মে সেন্ড করে দেখেছিলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে, তাই না? আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের কাছে যদি একটা ই কমার্স বেজ ওয়েবসাইট থাকে। ই কমার্স বেজ ওয়েবসাইট কোনগুলোকে বলবো? যেই ওয়েবসাইট গুলোতে সাধারণত মানুষ কোনো একটা প্রোডাক্ট পারচেজ করে। ঠিক আছে? যেমন অ্যাজ এ এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি দেই, তাহলে আপনাদের দারাজ, অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের যে ওয়েবসাইট গুলো হয় যেখানে মানুষজন গিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেজ করে, এই ধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় ই কমার্স ওয়েবসাইট। ওকে, তো এই ধরনের ওয়েবসাইট যদি আমাদের কাছে থাকে, তাহলে সেই ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের ইভেন্ট গুলো, মেনলি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যে ইভেন্ট গুলো প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে, সেই ইভেন্ট গুলো আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাবো, এবং অ্যাজ পার দ্য জিও4 এর স্কিমা অনুযায়ী কিভাবে ডেটাটাকে সঠিক ফরম্যাটে আমাদের গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাতে হবে, সেটা আজকে আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কাছে দেখেন একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, কিন্তু ওয়ার্ডপ্রেস এর মধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আমাদের কাছে এখন যে ওয়েবসাইটটা আছে সেটা হলো একটা ই কমার্স বেজ ওয়েবসাইট। ই কমার্স বেজ মানে এখানে এসে মানুষজন বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে পারে। যেমন এই ওয়েবসাইটটা আছে যেখানে বিভিন্ন ধরনের গাছ আছে, সেগুলো প্ল্যান্ট আছে, তো সেগুলোকে কিন্তু মানুষজন কিনতে পারবে এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে মেনলি কি কি ইভেন্ট আমাদের প্রয়োজন হয়? ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে হাতে গোনা 5 থেকে 6টা ইভেন্ট আছে। সেই কয়েকটা ইভেন্ট মেনলি, সব বেশিরভাগ, মানে বেশিরভাগ না বলবো, 100% ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে এই ইভেন্ট গুলো দরকার হবেই। ঠিক আছে? শুধু যে এই ইভেন্ট গুলো দরকার হবে এমন নয়, কিন্তু মিনিমাম এই ইভেন্ট গুলো দরকারই হবে। এর থেকেও বেশি দরকার হতে পারে অ্যাজ পার দেয়ার লাইক ট্র্যাকিং সেট আপ, অ্যাজ পার দেয়ার ডেটা নিড। ঠিক আছে? যেই কোম্পানির জন্য বা যে অর্গানাইজেশনের জন্য আপনি ট্র্যাকিং সেট আপ করছেন, বা যে পার্টিকুলার ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করছেন, তাদের যদি এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট হয় তাহলে তারা করতে পারে। কিন্তু যেই ইভেন্ট গুলো আমি দেখাবো সেগুলো হলো যে মিনিমাম, বেয়ার মিনিমাম, এই ইভেন্ট গুলো সেন্ড করতেই হবে। ঠিক আছে? মানে করতেই হবে এমন কোনো বাধ্যকতা নেই, কিন্তু একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আছে যে মেইনলি এই ইভেন্ট গুলো আমাদের প্রয়োজন হয় একটা ই কমার্স বেস ওয়েবসাইটের ক্ষেত্রে। কি কি ইভেন্ট? একটা হলো পেজ ভিউ। পেজ ভিউ ইভেন্টটা কখন হয়? পেজ ভিউ ইভেন্টটা হয় যখন মানুষজন আমাদের ওয়েবসাইটে কোনো একটা পেজ ভিজিট করে বা কোনো একটা পেজ ওপেন করে। হ্যাঁ? আচ্ছা, এইগুলো আমি কোথা থেকে পেলাম রাই ভাই? এই যে কখন এটা, এই ইভেন্টটা কখন পাঠাতে হবে, এইগুলো কোথা থেকে পাবো আমরা? ওই যে আমরা এর আগের দিন দেখেছিলাম জিএ4 এর একটা স্কিমা, যখন আমরা ডিসকাশন করছিলাম তখন জিএ4 এর একটা ডকুমেন্টেশনে আমরা গেছিলাম। ঠিক আছে? এই যে আমি এখানে দিয়েও দিয়েছি আপনাদের লিংক। ঠিক আছে? এই লিংকে ক্লিক করে যদি আপনি ওপেন করেন, তাহলে এই জায়গায় আমরা দেখেছিলাম যে 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 স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো জিএ4 এ অ্যাভেলেবেল আছে বা আমাদেরকে পাঠাতে হয়, সেগুলো আমরা এখানে পাবো, এবং কোন সময় সেই পার্টিকুলার ইভেন্টটা পাঠাতে হবে সেটাও কিন্তু এখানে ডিসকাশন করা আছে, বা বলা আছে যে এই সময় এই ইভেন্টটা পাঠাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে কি কি ইভেন্ট আমাদের ই কমার্স বেস ওয়েবসাইটের ক্ষেত্রে হয়? ই কমার্স বেস ওয়েবসাইটের ক্ষেত্রে মেইনলি পেজ ভিউ, ভিউ আইটেম। ভিউ আইটেম কি? ভিউ আইটেম হলো যখন মানুষজন কোনো আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করবে। প্রোডাক্ট পেজ মানে এই যে আমরা যদি এখানে আসি, আসার পর যে কোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করি। ঠিক আছে? তো যখন একটা প্রোডাক্ট পেজ ওপেন হবে তখন আমাদেরকে কি ইভেন্ট সেন্ড করতে হবে গুগল অ্যানালিটিক্স এর কাছে? ভিউ আইটেম, তাই না? ভিউ আইটেম। আচ্ছা, সেরকম অ্যাড টু কার্ট মানে হলো যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা প্রোডাক্টকে তার কার্টে অ্যাড করবে। ভিউ কার্ট মানে যখন মানুষজন তার কার্ট পেজে যাবে, মানে করেন আমি অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করেছি, এবার আমি আমার কার্টে গিয়ে দেখতে চাই যে আমি কোন কোন প্রোডাক্ট গুলো অ্যাড করেছি। তো মানুষজন যখনই তার কার্ট পেজটা ওপেন করবে তখন এই ভিউ কার্ট ইভেন্টটা সেন্ড করতে হবে। বিগিন চেক আউট ইভেন্টটা কখন? যখন মানুষজন
চেক আউট পেজে যাবে। যে চেক আউট পেজ কোনটা, যেখানে মানুষজন তাদের শিপিং ডিটেলস, বিলিং ডিটেলস, তাদের ইমেল, ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো যেই পেজে প্রোভাইড করে সেই পেজটাকে বলা হয় চেক আউট পেজ। ঠিক আছে? তো ওই পেজটা যখন ওপেন হবে বা মানুষজন ভিজিট করবে, তখন আমাদের কি ইভেন্ট সেন্ড করতে হবে? বিগিন চেক আউট। আর অ্যাট দ্য এন্ড, মানুষজন একটা প্রোডাক্ট যখন ফাইনালি পারচেজ করে নেবে, তখন আমাদেরকে কি করতে হবে? পারচেজ ইভেন্ট সেন্ড করতে হবে গুগল অ্যানালিটিক্স এর কাছে। ঠিক আছে? আচ্ছা, এখন আজকে যে আমি ক্লাসটা দেখাবো আপনাদের, এখানে মনে রাখবেন, অনেকে এরকম মনে হতে পারে, মানে আমি আমার মানে দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা ফিল করেছি সেটা আমি আপনাদের শেয়ার করি। দুই ধরনের স্টুডেন্ট আমি খুঁজে পেয়েছি আমার যতদিন আমি এই লাইনে, টিচিং লাইনে আছি। দুই ধরনের স্টুডেন্ট খুঁজে পেয়েছি আমি। এক ধরনের স্টুডেন্ট হলো যারা আহ জিনিসটা কিভাবে কাজ করে, বা জিনিসটা কিভাবে সেন্ড করতে হয়, বা কেন সেন্ড করছি, মানে কোন কোন ভাবে সেন্ড করতে হবে, এই জিনিসগুলো না বুঝেই সে কি করে, একটা মানে মুখস্থ করার চেষ্টা করে যে আমাকে এই ইভেন্ট হলে এইরকম এরকম করে সেন্ড করব, এই ইভেন্ট হলে এইভাবে সেন্ড করব, এই ইভেন্ট হলে এইভাবে সেন্ড করব। একটা মুখস্থ করার প্রবাবিলিটি বা প্রবণতা দেখা দেয়। ঠিক আছে? সেই ধরনের স্টুডেন্টের ক্ষেত্রে কি প্রবলেম হয়, যে তাদের একটা কমন, তাদের একটা কোশ্চেন পরে আসে যে রাহি ভাই, আপনি তো যখন ক্লাস নিয়েছিলেন তখন বেসিক কয়েকটা ইভেন্টই দেখিয়েছিলেন, কিন্তু আমার ক্লায়েন্ট বলছে সে আরো একটা এক্সট্রা ইভেন্ট সেন্ড করবে, তো সেটা তো আপনি ক্লাসে দেখাননি, তাহলে ওটা আমি কেমন করে সেন্ড করব? এই কোশ্চেনটা যদি আপনার কাছে আসে, বা আপনার যদি এই জিনিসটা মনে হয়, ফিল করেন যে না, আমি এই জিনিসটা মনে হচ্ছে যে অন্যান্য ইভেন্ট গুলো আমি কিভাবে সেন্ড করবো আমি জানি না, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি আপনার যে ইভেন্ট সেন্ড করার যে প্রসেস বা যা ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেটাই আপনার কাছে ক্লিয়ার নয়, তাই না? এই জন্য আপনি অন্যান্য ইভেন্ট যেগুলো দেখানো হয়নি সেগুলো আপনি সেন্ড করতে পারছেন না। ঠিক আছে? যা সিম্পলি উদাহরণ দিয়ে যদি বলি, আপনার ছোট বাচ্চাকে যদি আপনি যোগ করা বা অ্যাডিশন করা শেখান, তাকে মনে করেন আপনি ক্লাসে 2+3 কত হয় এটা শিখিয়েছেন, ক্লাস নিয়েছেন যে 2+3 বা 2 এর সঙ্গে 3 যোগ করলে 5 হয়, কিন্তু পরীক্ষায় এসে 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, তখন যদি সেই মানে সেই স্টুডেন্ট যদি সেটা অ্যান্সার না দিতে পারে যে 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, তাহলে বুঝবেন যে সে কিন্তু অ্যাডিশন কিভাবে করতে হয় সেই বেসিক ফান্ডামেন্টালসই তার কাছে ক্লিয়ার নয়। ওই জন্যই ও 2 থেকে 3 যোগ করলেই শুধু পারে, কিন্তু 5 থেকে 5 যোগ করে সে পারে না, তাই না? কেন কি? কিন্তু বেসিক ফান্ডামেন্টালস দুটোরই সেম। 2 থেকে 3 যোগ করলে মানে 2-এর সঙ্গে 3 অ্যাডিশন কিভাবে বের করতে হয়, 5-এর সঙ্গে 5 অ্যাডিশন বের করাটাও সেম প্রসেসই। ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে? প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে আমি ইভেন্টটা সেন্ড করব, rather than I try to remember or try to mug up all the things or all the events that I will show you today. Okay? So তাহলে এটা আপনাকে কিন্তু আহ মানে মাথায় রাখতে হবে যে আমি এখানে শিখতে এসেছি, আওড়াতে নয়। ঠিক আছে? যে আমি মুখস্থ করে নিলাম আর ওই কমন কোশ্চেন গুলো যদি আসে আমার পরীক্ষায় তাহলে আমি পারবো, আর বাকি যদি একটু স্যার কোশ্চেন ঘুরিয়ে দেয় তখন আমি আর পারবো না, কারণ কি আমি তো মুখস্থ বিদ্যায় চলছি, তাই না? আর মনে রাখবেন যে এই অ্যানালিটিক্স ফিল্ডে যদি আপনি মুখস্থ বিদ্যা দিয়ে চলেন তাহলে আপনি খুব দূর আগাতে পারবেন না, কেন কি আপনাকে যে ক্লাসে পৃথিবীর যত ধরনের ইভেন্ট হয়, যত ধরনের সিনারিও হয়, দেখানো সম্ভব নয়। একটা ক্লাসে যত ধরনের যোগ যোগ করা যায়, যত সংখ্যার যোগ হয়, সেগুলো সবকিছু দেখানো সম্ভব নয়, ইট ইজ নট পসিবল, তাই না? তো সেটা তার জন্য কি করে স্টুডেন্টদের টিচাররা, যে তাদের বেসিক ফান্ডামেন্টালসটা বোঝায় যে হ্যাঁ, তোমাকে যদি অ্যাডিশন করতে হয় এইভাবে অ্যাডিশন করতে হবে, তোমাকে যদি সাবট্রাকশন করতে হয় এইভাবে করতে হবে। আপনি যদি ওই বেসিক ফান্ডামেন্টালসটা বুঝে যান, তাহলে আপনার কাছে যদি মানে উম যেই সংখ্যারই আপনাকে অ্যাডিশন দিক বা যেই সংখ্যারই সাবট্রাকশন দিক, আপনি কিন্তু করতে পারবেন। সেম কনসেপ্ট এই জায়গায় অ্যাপ্লাই হবে যে রাহি ভাই, আপনি তো ক্লাসে কয়েকটা ইভেন্টই দেখিয়েছেন, তার বাইরে যদি আমার কাছে ইভেন্ট সেন্ড করতে আসে আমি আর পারছি না, তার মানে আপনার কাছে বেসিক ফান্ডামেন্টালসটাই ক্লিয়ার নয় যে গুগল অ্যানালিটিক্স এর কাছে আমি ইভেন্ট সেন্ড করব কিভাবে, হোয়াট ইজ দ্য প্রসেস দ্যাট আই হ্যাভ টু ফলো টু সেন্ড এনি কাইন্ড অফ ইভেন্টস টু জিএফও। তাই না? এই জিনিসটাই আমার বেসিক কনসেপ্ট নয়, মানে ক্লিয়ার নয় আমার কাছে এই জিনিসটা এখনো।
আমার আয়ত্তে আসেনি যে আমি কিভাবে ইভেন্ট গুলো সেন্ড করব। এই জন্য আপনার কাছে এই কোশ্চেনটা দাঁড়াচ্ছে যে রাহি ভাই আমি তো ওগুলো দেখিয়েছেন, ওগুলো আমি পারবো, যেগুলো আপনি ক্লাসে দেখেছেন ওই ইভেন্ট গুলো কিভাবে সেন্ড করতে হয় ওগুলো আমি পারবো, কিন্তু আমাকে যদি একটা ক্লায়েন্ট বলে যে নতুন একটা ইভেন্ট সেন্ড করো যেটা আপনি ক্লাসে দেখাননি, সেটা আমি পারছি না, তাহলে আপনি মনে রাখবেন যে আপনি কিন্তু মুখস্থ বিদ্যায় চলছেন, আপনি কিন্তু বুঝছেন না জিনিসগুলো, ঠিক আছে? এটা আমি মানে আমি যেটা দীর্ঘদিন ফিল করেছি সেটা আমি আপনাদের জানালাম, ঠিক আছে? দ্যাটস ওয়াই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য underlying concept how to send the event to GA4 rather than for a particular event। মানে একটা পার্টিকুলার ইভেন্টের উপর ফোকাস না দিয়ে আপনি হোল প্রসেসটা বোঝার চেষ্টা করেন যে আমার যে কোনো ইভেন্ট যে কোনো হতে পারে, তাই ভাই ইভেন্ট যে কোনো হতে পারে, কিন্তু ইভেন্ট সেন্ড করার যে প্রসেসটা এটা আমার কাছে যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে যে কোনো ইভেন্ট সেন্ড করলে আমি পারবো, তাই না? আচ্ছা, তাহলে এর আগের দিনে আমরা একটা ছোট ডেমো দেখেছিলাম, যে একটা সিম্পল ইভেন্ট সেন্ড করে দেখেছিলাম যেটার নাম হয়েছিল পেজ ভিউ, তাই না? এবং সেটার জন্য আমরা কি করেছিলাম আমি একটু যদি রিক্যাপ করে দিই। এর জন্য আমরা একটা গুগল ট্যাগ তৈরি করেছিলাম। গুগল ট্যাগ কেন তৈরি করতে হয়, এটার প্রয়োজনীয়তা কি, সেটা আমি আগের দিনই ক্লাসে আমি ডিসকাশন করেছি, কেন আমরা এই গুগল ট্যাগটা তৈরি করেছি। উইদাউট দিস পার্টিকুলার গুগল ট্যাগ গুগল অ্যানালিটিক্স ক্যান নট ওয়ার্ক প্রপারলি, তাই না? কেন কি এই গুগল ট্যাগ যখনই আমাদের ওয়েবসাইটে আমরা বসাই থ্রু গুগল ট্যাগ ম্যানেজার, তখন একটা বিশাল বড় কোড ডাউনলোড হয়। দ্যাট কোড ইজ রেসপন্সিবল ফর এনেবলিং অল দ্য ফিচার দ্যাট উই হ্যাভ ইন গুগল অ্যানালিটিক্স, তাই না? তাই জন্য আমরা এই গুগল ট্যাগটা আমাদের ওয়েবসাইটে বসাই থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। এবং কি আপনাকে যদি কোনো ইভেন্ট সেন্ড করতে হয় গুগল অ্যানালিটিক্স এর কাছে, তার জন্য আপনাকে এই গুগল ট্যাগটা ইউজ করতে হবে। উইদাউট দিস পার্টিকুলার গুগল ট্যাগ ইউ ক্যান নট সেন্ড এনি ইভেন্ট টু গুগল অ্যানালিটিক্স। ওকে, এবং আমরা তার জন্য একটা কি করেছিলাম গুগল ট্যাগ তৈরি করেছিলাম, এবং এই জায়গায় আমরা কি দিয়েছিলাম মেজারমেন্ট আইডি দিয়েছিলাম। যে মেজারমেন্ট আইডিতে আমরা বা যে প্রপার্টিতে আমরা ডেটা সেন্ড করতে চাই, এবং তার সঙ্গে একটা কনফিগারেশন প্যারামিটার অ্যাড করেছিলাম যেটাতে আমরা দিয়েছিলাম সেন্ড পেজ ভিউ ফলস। এটা যদি আমরা ফলস দিই তাহলে কি হবে, এই গুগল ট্যাগটা যখন আমাদের ওয়েবসাইটে লোড হবে তখন একটা অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড হবে না, যদি আমরা এই ভ্যালুটাকে ফলস দিই। আর যদি ট্রু করে দিই তাহলে কি হবে, এই গুগল ট্যাগটা যখনই আমাদের ওয়েবসাইটে লোড হবে তখন একটা অটোমেটিক পেজ ভিউ ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আমরা ম্যানুয়ালি সেন্ড করব। কেন ম্যানুয়ালি সেন্ড করব, কেন কি ইট উইল গিভ আস মোর কন্ট্রোল হাউ ডু উই সেন্ড দ্য পেজ ভিউ ইভেন্ট, তাই না? অটোমেটিক জিনিসে আপনার কাছে কন্ট্রোল কম থাকে, ম্যানুয়াল জিনিসে আপনার কাছে বেশি কন্ট্রোল থাকে, তাই না? এই জন্য, তো এই জন্য আমরা এটাকে কি ফলস করে দিয়েছিলাম এবং এটাকে অল পেজেসে আমরা ফায়ার করেছিলাম, যে যে কোনো পেজ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে একজন ইউজার, তাহলে আমাদের কি হবে এই গুগল ট্যাগটা লোড হবে ওয়েবসাইটে, ঠিক আছে? আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কি করেছিলাম একটা GA4 ইভেন্ট ট্যাগ নিয়েছিলাম। GA4 ইভেন্ট ট্যাগে আমরা কি দিয়েছিলাম, ওই সেম মেজারমেন্ট আইডিটা দিয়েছিলাম যেটা আমরা মানে যেই মেজারমেন্ট আইডিতে বা যেই প্রপার্টিতে আমরা ডেটাটা সেন্ড করতে চাই, এবং আমরা কি দিয়েছিলাম ইভেন্টের নাম দিয়েছিলাম, যে ইভেন্টটা আমরা সেন্ড করতে চাই গুগল অ্যানালিটিক্স এর কাছে সেটার নাম দিয়েছিলাম পেজ ভিউ। আর একটা দিয়েছিলাম ট্রিগারিং, মানে এই ট্যাগটা কখন ফায়ার হবে, যখনই মানুষজন কোনো একটা পেজ ভিজিট করবে আমাদের ওয়েবসাইটে তখনই আমাদের এই ট্যাগটা ফায়ার হবে, এবং এই ট্যাগটা যখনই ফায়ার হবে এই নামের ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড হয়ে যাবে। এটা আমরা দেখেছিলাম, তাই না? আচ্ছা, এবার আমরা পরের ইভেন্ট গুলো দেখি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইভেন্ট সেন্ড করার আগে আমি আরেকটা জিনিস বলি, যে এই ইভেন্টের নাম যেটা আমাদের এই জায়গায় দিতে হচ্ছে, আমাদের যে ইভেন্টের নাম আমরা এখানে দিচ্ছি, হুম, এই ইভেন্টের নাম, তো এই ইভেন্টের নামের একটা নেমিং কনভেনশন আছে। কি ধরনের নেমিং কনভেনশন আছে, যে আমাদের গুগল অ্যানালিটিক্সে যত ইভেন্ট হয় দেখবেন তারা একটা স্ট্রাকচার ফলো করেছে ইভেন্টের নাম দেওয়ার ক্ষেত্রে। কি ধরনের স্ট্রাকচার, যে তারা দুটো ওয়ার্ডকে আন্ডারস্কোর দিয়ে মানে সেপারেট করে। যেমন আমাদের পেজ ভিউ ইভেন্টে দুটো ওয়ার্ড, একটা হলো পেজ একটা ভিউ, তো এই দুটো ইভেন্টকে দুটো ওয়ার্ডকে দেখেন এরা আন্ডারস্কোর দিয়ে ডিভাইড করা আছে। যদি আপনার ইভেন্টের নামের মধ্যে আপনি যে ইভেন্টটা সেন্ড করতে যাচ্ছেন ওই ইভেন্টে তো একটা নাম থাকবে, সেই নামে যদি মাল্টিপল ওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা ওয়ার্ড কি হবে আন্ডারস্কোর দিয়ে
সেপারেটেড থাকবে। এবং এটা হলো ফার্স্ট শর্ত, মানে ফার্স্ট রুল ফর নেমিং এনি ইভেন্ট নেম অ্যাজ পার দ্য জিও4 স্কিমা। আর হলো 2 নম্বর রুল হলো যে আপনার ইভেন্টের নাম কি সবসময় স্মল লেটারসে থাকতে হবে, ঠিক আছে, কোনো ক্যাপিটাল লেটারসে থাকবে না, ঠিক আছে। যদি আপনি এই জায়গায় আমরা যে ডকুমেন্টেশনটা ওপেন করেছি, এখানেও আপনি যদি দেখেন যত ইভেন্টের নাম আছে ওরা কিন্তু ওই সেম স্ট্রাকচারই ফলো করা আছে। দেখেন, অ্যাড অ্যাড টু উইশ লিস্ট, এখানে কটা আছে, 3টা ওয়ার্ড আছে, অ্যাড টু উইশ লিস্ট, ঠিক আছে। তো তাহলে 3টা ওয়ার্ড কি দিয়ে মানে সেপারেট করা আছে, আন্ডারস্কোর দিয়ে, এবং প্রত্যেকটা লেটার কিন্তু স্মল লেটারসে আছে, ক্যাপিটাল লেটারসে কিন্তু একটাও নেই। তো আপনি যদি এই গো থ্রু করেন, এখানে যতগুলো ইভেন্ট আছে সব ইভেন্ট কিন্তু একই রুল ফলো করে করা আছে। দিস ইজ এই স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। এরকমই যে দিতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু এরকম দিলে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হবে। হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড ইভেন্টস এর ক্ষেত্রে, মানে এই ইভেন্ট গুলো তো স্ট্যান্ডার্ড ইভেন্ট, কাস্টম ইভেন্ট নয়, তাই না? স্ট্যান্ডার্ড ইভেন্টের ক্ষেত্রে আপনাকে যেইভাবে এখানে ইভেন্টের নাম দেওয়া হয়েছে সেই রকম ভাবে আপনাকে দিতে হবে। যদি আপনি এই জায়গায় অ্যাড টু কার্ডের এটা বড় হাতে লিখে দেন, তাহলে সেটা কিন্তু গুগল অ্যানালিটিক্স ওটাকে স্ট্যান্ডার্ড ইভেন্ট হিসেবে আর ধরবে না। কেন? কেন কি আপনাকে যেভাবে নাম দেওয়া হয়েছে এই জায়গায় ওই রকম ভাবেই নামটা দিতে হবে ফর স্ট্যান্ডার্ড ইভেন্ট। আর কাস্টম ইভেন্টস এর ক্ষেত্রে আপনি যেরকম ইচ্ছা আপনি নাম দিতে পারেন, বড় অক্ষরে, ছোট অক্ষরের, ঠিক আছে, যেমন ইচ্ছা। কিন্তু যদি আপনি চান যে না রাহি ভাই, আমি স্ট্যান্ডার্ড ইভেন্টস এর মতোই ওই রুল ফলো করে আমি কাস্টম ইভেন্টস এর যে ইভেন্টের নামগুলো হবে ওই একই রুল ফলো করতে চাই, সেক্ষেত্রেও তখন আপনি কিন্তু করতে পারেন সেটা। দ্যাট ইজ দ্য মোর রিলায়েবল অপশন, অর একটা মনে করেন কনভিনশন মেনটেন করা হয় যে না, আমি স্ট্যান্ডার্ড ইভেন্টে যেরকম নাম দিয়েছি কাস্টম ইভেন্টেও আমি ওই রকম রুল ফলো করেই নামটা দিলে আপনার একটা মনে করেন সিঙ্ক্রোনাইজেশন একটা ভালো থাকে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, আমাদের এই জায়গায় চলে আসব, ঠিক আছে। কোন জায়গায় চলে আসবো, আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা এর আগের দিন করেছিলাম, তাহলে পেজ ভিউ ইভেন্টটা আমাদের কিন্তু হয়ে গেছিল এর আগের দিন। আচ্ছা, এখন আমরা চলে আসবো ভিউ আইটেম এর ক্ষেত্রে। আপাতত এই পোর্শনটা এখন ইগনোর করবেন, এটা যখন আমরা শপিফাই ওয়েবসাইটের ক্ষেত্রে যাব তখন আমরা দেখব যে এই জিনিসগুলো কি, ঠিক আছে। এখন আপনি জাস্ট এই যে ইভেন্ট এবং ইভেন্টের যে প্যারামিটারস গুলো আছে এইগুলোর উপর ফোকাস রাখেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ভিউ আইটেম ইভেন্ট সেন্ড করব। তাহলে কি করব, আমাদের আবার গুগল ট্যাগ ম্যানেজারে যেতে হবে, যাওয়ার পর আমাদের আবার একটা ট্যাগ তৈরি করতে হবে। কি ট্যাগ তৈরি করব, আমাদের জিও4 ইভেন্ট ট্যাগ তৈরি করব, কারণ কি আমি একটা ভিউ আইটেম নামে একটা ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে চাচ্ছি। তাহলে আমি জিও4 ইভেন্ট ট্যাগ নেব, আবার সেই সেম প্রসেস এখানে করব। কি করব, এখানে মেজারমেন্ট আইডি দেব। তাহলে মেজারমেন্ট আইডিটা এর আগের দিন আমরা একটা ভ্যারিয়েবল স্টোর করে রেখেছিলাম, ওই ভ্যারিয়েবলটাই আমরা এখানে ইউজ করব। ইভেন্টের নামটা কি, কি নামে আমি ইভেন্ট সেন্ড করতে চাচ্ছি, আমি ভিউ আইটেম নেমে একটা ইভেন্ট সেন্ড করতে চাচ্ছি। তাহলে কপি করে নেব, বসিয়ে দেব ভিউ আইটেম। আচ্ছা, এর ক্ষেত্রে পেজ ভিউ ইভেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে নো ইভেন্ট প্যারামিটার, মানে পেজ ভিউ ইভেন্টের সঙ্গে কোনো এক্সট্রা প্যারামিটার জিএ4 এর কাছে সেন্ড করতে হবে না। কিন্তু জিএ4 বলেছে যে যখনই তুমি ভিউ আইটেম ইভেন্ট সেন্ড করবে আমার কাছে, তখন তোমাকে কিছু প্যারামিটার আছে যেগুলো তোমাকে সেন্ড করতেই হবে, যেমন কারেন্সি, ভ্যালু অ্যান্ড আইটেমস। কোথা থেকে পেলেন ভাই রাই ভাই এগুলো? ওই সেম এখানে ডকুমেন্টেশনে যাবেন, ভিউ আইটেম ওপেন করবেন, দেখবেন ওই 3টে প্যারামিটারই আছে। আপনাকে যেন বারবার এই ডকুমেন্টেশন ওপেন করে বারবার চেক করতে না হয়, এই জন্য আমি কি করেছি, একটা সুন্দর সিম্পল ওয়েতে আপনাদের ডকুমেন্টেশন তৈরি করে দিয়েছি, যেন আপনাদের ইন ফিউচারে যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন যেন এই সিম্পল ডকটা ওপেন করে নেবেন, তারপর এখান থেকে কপি কপি করে বসিয়ে দেবেন। তাহলে আপনার কাজের স্পিডও বেড়ে যাবে এবং আপনাকে এতবার হ্যাসেল করতে হবে না এই ডকুমেন্টেশনে এসে বারবার এগুলো খোঁজার, ঠিক আছে। তো এই জন্য আমি এখানে সুন্দর করে ডকুমেন্টেশন আপনাদের তৈরি করেছি, এবং কোন ফরম্যাটে সেন্ড করতে হবে সেই ফরম্যাটটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, যেটা আমরা এর আগের দিনই ডিসকাশন করেছিলাম, হোয়াট ইজ দ্য ডেটা টাইপ। এবং এই প্যারামিটারটি কি রিকোয়ার্ড প্যারামিটার না অপশনাল প্যারামিটার, মানে কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো আপনাকে সেন্ড করতেই হবে, রিকোয়ার্ড। হ্যাঁ, যেমন এই জায়গায় দেখেন আমাদের এই 3টা প্যারামিটারই কিন্তু রিকোয়ার্ড প্যারামিটার, যে সেন্ড করতেই হবে।
আর কিছু কিছু প্যারামিটার আপনি কিছু কিছু ইভেন্ট আপনি এরকমও পাবেন, কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো অপশনাল, সেন্ড করলে ভালো, না না করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই তিনটে প্যারামিটার সেন্ড করতে হবে, কি, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেম। আচ্ছা, এখন রাহি ভাই, এই তিনটে প্যারামিটার আগে আমরা কি করব, করার আগে আমরা একটা জিনিস, এটা একটা তৈরি করার আগে আমরা একটা এক কাজ করি, আমরা আমাদের জিটিএমটাকে একটু প্রিভিউ করে নিই, করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা একটু ওপেন করে নিই, যেটা আমরা এর আগে দিন দিয়েছিলাম প্রিভিউ উইন্ডোতে বা ডিবাগ উইন্ডো যাই বলেন। এই যে আমাদের চলে আসে, হ্যাঁ। আসার পর আমরা কি করব, আমাদের একটা প্রোডাক্ট পেজে যাব, এই যে প্রোডাক্ট পেজ, ক্লিক করলাম, তাহলে প্রোডাক্ট পেজ ওপেন হয়ে গেল। আর আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে তো ডেটা লেয়ার এনেবল করে রেখেছি, তাহলে যখন আমি এই প্রোডাক্ট পেজে এসেছি, তখন দেখেন আমাদের কাছে একটা ভিউ আইটেম ইভেন্ট এসছে, এই যে ভিউ আইটেম। আমি একটু আগে বললাম যে যখনই আমরা একটা প্রোডাক্ট পেজে যাব, তখনই আমাদের জিও4 এর কাছে কি ইভেন্ট সেন্ড করতে হবে, ভিউ আইটেম, তাই না? এবং আমাদের ডেটা লেয়ারেও আমরা কি পাচ্ছি, একটা ইভেন্ট পাচ্ছি, যেটার নাম হলো ভিউ আইটেম, তাই না? তাহলে আমি এই ইভেন্টটাতে ক্লিক করি, এবং এই ইভেন্টের সঙ্গে কি কি ডেটা পাচ্ছি আমাদের ডেটা লেয়ারে, সেটা যদি আমার দেখতে হয়, তাহলে এই যে দেখেন ডেটা লেয়ার পুশ এটা আছে, এটাকে এক্সপ্যান্ড করব, করার পর এই জায়গায় আমি দেখতে পাবো যে আমাদের এখানে কি কি ডেটা আমাদের কাছে আসছে উইথ দিস পার্টিকুলার ইভেন্ট, মানে এই ইভেন্টের সঙ্গে কি কি ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে আসছে সেটা আমি দেখতে পাবো। যেমন আমি দেখতে পাচ্ছি যে কারেন্সি বলে একটা প্যারামিটার আসছে, সেটা সেটা ভ্যালু হলো আইএনআর। কেন আইএনআর আসছে? কারণ কি আমাদের যে প্রোডাক্টের প্রাইসটা আছে সেটা আইএনআর কারেন্সিতে দেখাচ্ছে, তাই না? তাই জন্য আমাদের কারেন্সি আছে। আচ্ছা, প্রোডাক্টের ভ্যালু কি, মানে প্রোডাক্টের প্রাইস কত, 84.9, এই দেখেন আমাদের 84.9 আমাদের প্রোডাক্টের প্রাইস। আচ্ছা, প্রোডাক্টের একটা আইডি আছে, ইউনিক আইডি আছে 243, সেটাও আমরা পাচ্ছি। প্রোডাক্টের নাম কি, এই যে প্রোডাক্টের নামটাও এই জায়গায় পাচ্ছি, এই যে প্রোডাক্টের নাম আমরা এখানে পাচ্ছি, তাই না? সেরকম আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আমরা পাচ্ছি, ঠিক আছে। প্রোডাক্টের প্রাইস কত সেটাও আমরা এখানে পাচ্ছি। আরো এক্সট্রা এই ডিটেলস গুলো পাচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো আমরা পরে পরবর্তীকালে দেখবো, ঠিক আছে। এগুলো আমাদের এখন এই মুহূর্তে এগুলো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা কি করব, আচ্ছা রাই ভাই, তাহলে আমরা কি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, যাওয়ার পর আমরা কি করব, ওই জিও4 ইভেন্ট ট্যাগটা নিয়ে নেব, তাই না? আচ্ছা, তারপর এখানে মেজারমেন্ট আইডি দিয়ে দেবো, মেজারমেন্ট আইডি, ঠিক আছে। আচ্ছা, ইভেন্টের নাম দিব, ইভেন্টের নামটা কি, তাই ভাই এই যে ভিউ আইটেম সেন্ড করতে যাচ্ছি। তাহলে স্টেপ গুলো ফলো করেন, মুখস্থ করার চেষ্টা করেন না যে রাহি ভাই তো ভিউ আইটেম দেখিয়েছে এইভাবে এইভাবে করতে হয়, ঠিক আছে। কিন্তু আমাকে যদি অন্য ইভেন্ট বলে তখন আমি আর পারছি না, তাহলে আপনি আর কোনোদিন শিখতে পারবেন না, ওই সারা জীবন মানুষের হেল্প নিতে নিতে আপনার জীবন চলে যাবে, ঠিক আছে। আর মানুষজন একদিন দুদিন হেল্প দিবে, তারপর ওদের মানুষজন বিরক্ত হয়ে বলবে ভাই তুই নিজে 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 জিনিস নিজে করে ফেল, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম, প্রথমে মেজারমেন্ট আইডি দিব যে জায়গায় আমি ইভেন্টটা সেন্ড করতে চাচ্ছি, তারপর আমি ইভেন্টের নাম দিব যেই নামে আমি ইভেন্টটা সেন্ড করতে চাচ্ছি, তারপর আমি দিব যে ওই ইভেন্টের সঙ্গে আমি কোনো প্যারামিটার সেন্ড করতে চাচ্ছি কিনা, তাহলে আমি ইভেন্ট প্যারামিটার এই অপশনটা ওপেন করে নেব। করার পর দেখেন এখানে ইভেন্ট প্যারামিটার অ্যাড করার অপশন আছে, দেখেন অ্যাড প্যারামিটার, তাহলে আমি এই জায়গায় অ্যাড প্যারামিটার করলেই তার প্যারামিটারটার যে নাম সেটা আমাকে এখানে দিতে হবে, এবং ওই প্যারামিটারের ভ্যালুটা আমাকে এখানে দিতে হবে। তাহলে আমাকে ভিউ আইটেমের সঙ্গে কি কি ইভেন্ট প্যারামিটার সেন্ড করতে হবে, তিনটা প্যারামিটার, কারেন্সি, ভ্যালু এন্ড আইটেমস। তাহলে আমি এখান থেকে কপি করে নেব কারেন্সি, এখানে চলে আসবো, আসার পর এখানে কারেন্সি দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আবার এক্সট্রা একটা ভ্যালু গুলো আমরা পরে দিচ্ছি, আগে প্যারামিটারের নামগুলো লিখে নিই। আরেকটা প্যারামিটার আছে, কি প্যারামিটার আছে, ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কপি করে নেব, নেওয়ার পর এই জায়গায় ভ্যালু দিয়ে দেবো, দিলাম। তারপরে আরেকটা প্যারামিটার কি আছে, আরেকটা প্যারামিটার আছে আইটেম, কপি করে নেব, নেওয়ার পর এই জায়গায় পেস্ট করে নেব, তাহলে তিনটে প্যারামিটারের নাম দেওয়া হয়ে গেল আমার। আচ্ছা, এখন এই প্যারামিটার গুলো ভ্যালু দরকার, কেমন করে পাবো রাহি ভাই? এই ভ্যালুটাই আমাদের কোথায় আছে, আমাদের ডেটা লেয়ারে আছে। এই যে আমাদের যে ভিউ আইটেম বলে যে ইভেন্টটা এসছে আমাদের ডেটা লেয়ারে, কেন এসছে, কারণ কি আমরা একটা প্রোডাক্ট পেজ ওপেন করেছি। এখন দেখেন এই ভিউ আইটেমের সঙ্গে আমাদের প্রোডাক্টের কি কি প্যারামিটার আসছে, কারেন্সি এসছে, ভ্যালুজ এসছে এবং আইটেমস আছে, যেই তিনটা প্যারামিটার আমাদের প্রয়োজন, কারেন্সি, ভ্যালু অ্যান্ড আইটেমস, এটাই দেখেন আপনাদের ডেটা লেয়ারে আছে, কারেন্সি, ভ্যালু অ্যান্ড আইটেমস আছে। এখন এই ভ্যালুটা আমাকে নিতে হবে, মানে
এই কারেন্সির যে ভ্যালুটা আছে সেটাকে আমাকে নিতে হবে। এই ভ্যালু প্যারামিটারের যে ভ্যালুটা আছে সেটা আমার নিতে হবে, আইটেমস এর যে ভ্যালুটা এখানে আছে সেটা আমাকে নিতে হবে। কিভাবে নিব? এর আগে প্রথম দিন ক্লাসে আমি বলেছিলাম যে গুগল ট্যাগ ম্যানেজারে একটা স্পেশাল ধরনের ভ্যারিয়েবল আমরা তৈরি করতে পারি, যেই ভ্যারিয়েবলটার নাম হলো ডেটা লেয়ার ভ্যারিয়েবল। ওই ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডেটা লেয়ার থেকে যে কোনো একটা প্রপার্টির ভ্যালু আমরা নিতে পারি। তাহলে আমাকে ডেটা লেয়ার থেকে কোনো একটা ভ্যালু নিতে গেলে কি ধরনের ভ্যারিয়েবল ইউজ করতে হবে? ডেটা লেয়ার ভ্যারিয়েবল। তাহলে সেটা কিভাবে তৈরি করব? এই যে কারেন্সি নিতে যাচ্ছি, তাহলে আমি এই ভ্যালুর জায়গায় এই বক্সটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখেন ভ্যারিয়েবল তৈরি করার অপশন দিচ্ছে। তাহলে আমি এখানে প্লাসে ক্লিক করব, করার পর এই যে ভ্যারিয়েবল কনফিগারেশনে ক্লিক করব, করার পর দেখেন এই যে কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করতে যাচ্ছি, ডেটা লেয়ার ভ্যারিয়েবল। কেন? কেন কি আমি ডেটা লেয়ার থেকে এখন একটা ভ্যালু নেব, তাই না? তাহলে আমি এখানে ডেটা লেয়ার ভ্যারিয়েবলে সিলেক্ট করব। এখন বলছে ডেটা লেয়ার ভ্যারিয়েবল নেম, তাই না? এখন আমাকে যে এই ভ্যালুটা নিতে হবে, এই ভ্যালুটা নেওয়ার কিছু প্রসেস আছে। এমনি যে কোনো ভাবেই বলে দিলেই হবে না। যদি আমি একটা ঠিকানায় আমি যদি কোনো একটা চিঠি পাঠাতে চাই, তার একটা প্রসেস আছে, তাই না? আমাকে সঠিকভাবে ঠিকানাটা লিখতে হবে, লেখার পর সেটাকে পোস্ট অফিসে গিয়ে দিতে হবে, তারপর সেটাতে স্ট্যাম্প বসবে, তারপরে সেই চিঠিটা সঠিক ঠিকানায় গিয়ে পৌঁছে যাবে, তাই না? সেরকম আপনাকে ডেটা লেয়ার থেকেও যদি কোনো ডেটা নিতে হয়, সেখানেও একটা প্রসেস ফলো করতে হয়, তাই না? সেই প্রসেসটার নাম হলো ডট নোটেশন। এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা কনসেপ্ট। হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট কি? যে যদি কোনো একটা অবজেক্ট থেকে, অবজেক্ট কি সেগুলো আমরা পরে ডিসকাশন করব, এখন জাস্ট মনে রাখেন যে যদি কোনো একটা অবজেক্ট থেকে আমাদের কোনো একটা ভ্যালু নিতে হয়, তাহলে আমাদেরকে কি প্রসেস ফলো করতে হয়? প্রসেসটার নাম হলো ডট নোটেশন। কি ডট নোটেশন? আমি একটা এক্সাম্পল যদি দিয়ে বলি, ঠিক আছে? এই যে আমি যদি কনসোলে এখানে যাই, যাওয়ার পর জাভাস্ক্রিপ্টে একটা অবজেক্ট কে কিভাবে লিখতে হয়, যেমন আমরা ছোটবেলায় যদি আমরা অ্যাডিশন করতে যেতাম, তাহলে প্লাস সাইনটাকে কিভাবে লিখতাম, এইরকম ভাবে যদি আমরা দিতাম, তাহলে এই চিহ্নটাকে আমরা কি হিসাবে ডিনোট করি? অ্যাজ এ অ্যাডিশন, তাই না? সেরকম সাবট্রাকশন কে ডিনোট করার জন্য কি ইউজ করি আমরা? এই যে সাবট্রাকশন, তাই না? সেরকম জাভাস্ক্রিপ্টে কোনো একটা অবজেক্টকে ডিনোট করার জন্য আমরা কি ইউজ করি, যেটা আমরা ছোটবেলা থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেট বলে এসেছি, এগুলোকে এই ব্র্যাকেটটাকে আমরা কি ছোটবেলা থেকে বলে এসেছি? সেকেন্ড ব্র্যাকেট। কিন্তু জাভাস্ক্রিপ্টের ভাষায় এটাকে অ্যাজ এ অবজেক্ট ডিনোট করা হয়, ঠিক আছে? তাহলে আমি যখনই এই অবজেক্ট কথাটা, আমি এই ওয়ার্ডটা ইউজ করবো, আমার মাথায় যেন চলে আসে যে রাহি ভাই এই অবজেক্ট কথাটা ইউজ করেছে, তার মানেই যে আমার মাথায় এই এই ধরনের একটা চিহ্ন যেন আমার মাথায় ভেসে ওঠে, যে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা ওপেন হয়েছে আবার ক্লোজ হয়েছে, একটা হলো ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আর একটা হলো ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এরকম কিছু একটা জিনিস বোঝাচ্ছে রাই ভাই যখনই আমি অবজেক্ট বলছি। এবং অবজেক্ট কি, এগুলো আমরা পরের ক্লাস আরো যখন মানে ইন ফিউচার ক্লাসে যাব, ওখানে আরো ইন ডিটেলস আমরা আলোচনা করবো। এখন জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং পারপস মনে রাখেন যে আমি যখনই অবজেক্ট কথাটা মানে এই ওয়ার্ডটা ইউজ করব, তখন আমার মাথায় যেন এই চিহ্নটা ভেসে ওঠে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা অবজেক্টের কিন্তু প্রপার্টি থাকতে পারে। কি প্রপার্টি থাকতে পারে? যেমন মনে করেন আমার কাছে একটা পেন আছে, অ্যাজ এ এক্সাম্পল যদি আমি আপনাকে বলি। হ্যাঁ, আমার কাছে একটা পেন আছে, তো এই পেনের কি কিছু বৈশিষ্ট্য থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। যেমন এই পেনটার রং কি, কালার কি, এটা তার একটা বৈশিষ্ট্য, তাই না? এই পেনটার যে ইঙ্ক আছে, সেই ইঙ্কটা কি কালারের, ব্লু না গ্রিন না রেড, এটা কি বল পেন না ইঙ্ক পেন, ঠিক আছে? এই পেনটা কি ব্র্যান্ডের পেন, তাই না? এটা কি আহ
মানে উইদাউট ক্যাপ পেন, না এটার মধ্যে কোনো ক্যাপ আছে? তো এই ধরনের কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্য একটা পেনের থাকতে পারে। এবং এই পৃথিবীতে আপনি যখনই কোনো একটা জিনিসকে বা কোনো একটা পার্সনকে ডিসক্রাইব করতে চাইবেন, তখন তাকে তার বৈশিষ্ট্য দিয়েই আপনাকে ডিসক্রাইব করতে হবে। উইদাউট the attributes or without the property you cannot describe anything in this particular world, তাই না? আপনাকে যদি একটা মানুষের সম্বন্ধে কিছু বলতে হয়, বা একটা প্রোডাক্টের সম্বন্ধে কিছু বলতে হয়, বা একটা বস্তু সম্বন্ধে কিছু বলতে হয়, একটা যে কোনো জিনিস, এই পৃথিবীর যে কোনো জিনিসকে যদি আপনাকে ডিসক্রাইব করতে হয়, তাহলে আপনাকে তার কিছু বৈশিষ্ট্য নিয়ে বলতে হবে। আদারওয়াইজ আপনি সেই জিনিসটাকে ডিসক্রাইব করতে পারবেন না। ইট ইজ নিয়ারলি ইম্পসিবল টু ডিসক্রাইব উইদাউট ইউজিং এনি টাইপ অফ অ্যাট্রিবিউট অর এনি টাইপ অফ প্রপার্টি, তাই না? সেরকম আমাদের অবজেক্ট হলো আমাদের রিয়েল লাইফে যত ধরনের আপনি জিনিস দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা জিনিসকে মনে করেন, আমার কাছে একটা কলম আছে, যেটা আমি উদাহরণ দিলাম একটু আগে, যে আমার কাছে একটা কলম আছে। এই কলমটা তো আমি জানছি, কিন্তু কম্পিউটার কি এটা জানে যে এটা একটা কলম? জানে না, তাই না? কম্পিউটারের কাছে কিন্তু কলমকে, মানুষকে, অন্যকে, রাহিকে, অন্য আরেকজন মানুষকে, ঠিক আছে, এটা কিন্তু তার কাছে ডিফারেন্সিয়েট করার কোনো ওয়ে নেই। যদি আমি এক্সপ্লিসিটলি তাকে না বলে দিই যে ভাই এটা একটা কলম, এটা একটা মানুষ, এটা একটা কুকুর, এটা একটা বিড়াল, তাই না? তাকে আমাকে এটা ডিসক্রাইব করে বলে দিতে হবে, তবে সে বলতে পারবে যে হ্যাঁ এটা একটা পেন, এটা একটা মানুষ, এটা একটা আহ ডগ, এটা একটা ক্যাট, তাই না? সে বলতে পারবে। কিন্তু মনে রাখবেন, কম্পিউটারের কিন্তু নিজস্ব কোনো ব্রেন নেই, দে আর ডাম। হ্যাঁ, যাকে আমরা একদম বাংলা ভাষায় বলি একদম আহ বোকা, তাই না? তার নিজস্ব কোনো ব্রেন নাই। হ্যাঁ, আমরা আমরা তাকে যা বলি, সে শুধু সেই ইনস্ট্রাকশনটাকে ফলো করে, তাই না? তার নিজস্ব কিন্তু ভাবনা চিন্তা করার কোনো শক্তি নেই। হ্যাঁ, এবং যেটা আমরা এখনকার যুগেও দেখছি, এআই, হয়তো আপনার মনে হতে পারে যে রাহি ভাই আপনি তো বলছেন যে কম্পিউটারে কোনো চিন্তা করার শক্তি নেই, তো এখন তো এআই কে যদি আপনি কোনো একটা কিছু বলেন, তো সে নিজে থেকে ভাবনা চিন্তা করে কিছু আহ বলে, ঠিক আছে, কিন্তু এটা সত্যি সঠিক কথা নয়। এআই কিন্তু নিজে থেকে কোনো কিছু ভাবনা চিন্তা করতে পারে না। এআই কে আগে বিভিন্ন ডেটা দিয়ে ট্রেন করা হয়, ঠিক আছে, যে আহ এই জিনিসটা হলে এইটা, ওই জিনিসটা হলে ওইটা, ওই জিনিসটা হলে ওইটা, ওই জিনিসটা হলে এটা, এই ধরনের করতে করতে তাকে একটা ট্রেন করা হয়। ওই ট্রেনিং এর উপর বেস করে সে আপনাকে অ্যান্সার গুলো দেয়। উইদাউট দ্যাট পার্টিকুলার ট্রেনিং এনি এআই ক্যানট গিভ ইউ এনি টাইপ অফ অ্যান্সার, তাই না? তো বেসিক্যালি এআই ও কিন্তু ডাম্ব, তারা কিন্তু কোনো কিছুই জানেন না, তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারপর সে কিন্তু এই জিনিসগুলো বোঝে। এবং তার প্রশিক্ষণের মধ্যে যে ডেটাগুলো আছে, সেগুলোর উপর বেস করে সে আপনাকে অ্যান্সার দিতে পারবে, কিন্তু তার প্রশিক্ষণের মধ্যে বা তার ট্রেনিং এর মধ্যে যে ডেটাগুলো নেই, সেই সম্বন্ধে সে আপনাকে কোনো অ্যান্সার দিতে পারবে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান ইন্টেলেকচুয়াল অ্যান্ড দ্য এআই ইন্টেলেকচুয়াল, তাই না? তাই জন্য এআই কখনো হিউম্যান হতে পারবে না। কেন কি, হিউম্যান যদি তার কাছে কোনো একটা ইনফরমেশন নাও থাকে, তবুও সে অনেক রকম ভাবে চিন্তা ভাবনা অ্যানালিসিস করার পর সে কিন্তু একটা কনক্লুশন দিতে পারে। এআই কিন্তু সেটা পারে না, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে যে পৃথিবীর যেত ধরনের আমাদের কাছে বস্তু আছে, সেগুলোকে যদি আমাকে কম্পিউটারকে বোঝাতে হয়, তাহলে আমরা সেগুলোকে কিভাবে বোঝাবো? সেগুলোকে আমরা অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে বোঝাবো। এবং ইংলিশ ওয়ার্ডে যদি আমি কোনো একটা বস্তুকে যদি আমি ডিনোট করতে চাই, ইংলিশ ওয়ার্ডে আমরা কি বলবো? দিস ইজ অ্যান অবজেক্ট, তাই না? যদি আমি মনে করেন একটা কাপ, কি কাপ একটা অবজেক্ট, তাই না? একটা হিউম্যান বিংও একটা অবজেক্ট, একটা পেনও একটা অবজেক্ট, তাই না? একটা কারও একটা অবজেক্ট, তাই না? পৃথিবীর যত কিছু আছে সবই একটা অবজেক্ট, তাই না? তা এই অবজেক্টকে যদি আমাকে কম্পিউটারকে বোঝাতে হয় যে ভাই এই যে অবজেক্টটা তুমি এখন দেখছো, ইট ইজ এ পেন, ইট ইজ নট এ হিউম্যান, তাই না? তবেই না কম্পিউটার বলতে পারবে যে ইন ফিউচার, আরে এটা তো হিউম্যান, এটা তো পেন নয়, তাই না? তা আপনাকে বোঝাতে হবে প্রথমে কম্পিউটারকে যে দিস ইজ এ পেন, ইট ইজ নট এ হিউম্যান, তাই না? তো সেইটাকে বোঝানোর জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা কনসেপ্ট
ইনভেন্ট করা হয়, যেটার নাম হলো অবজেক্ট। হ্যাঁ, এবং একটু আগে বললাম যে প্রত্যেকটা অবজেক্টে কিছু অ্যাট্রিবিউটস আছে, কিছু বৈশিষ্ট্য আছে। হিউম্যানের যে বৈশিষ্ট্য, পেনের বৈশিষ্ট্য আলাদা, কাপের যে বৈশিষ্ট্য, কারের বৈশিষ্ট্য আলাদা, তাই না? প্রত্যেকটা অবজেক্টের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, সব অবজেক্টের আবার কিছু সিমিলার বৈশিষ্ট্য থাকতেও পারে, দ্যাট ইজ অলসো পসিবল, তাই না? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বিভিন্ন অবজেক্টের ডিফারেন্ট বৈশিষ্ট্য থাকে, তাই না? এই যে বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এইগুলোকে আমরা বলা হয় একটা অবজেক্টের প্রপার্টি, তাই না? তাহলে এই যে মনে করেন আমি একটা পেন আছে, আচ্ছা এখন এই পেনটাকে যদি আমাকে কম্পিউটারকে বোঝাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে একটা অবজেক্ট তৈরি করতে হবে। আর অবজেক্ট তৈরি করব কিভাবে? এই যে সেকেন্ড ব্র্যাকেট আর ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমি কি করব, একটা অবজেক্ট তৈরি করব। বা এই 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 সিম্বলটার মাধ্যমে কম্পিউটার বুঝতে পারবে যে ভাই আমাকে অবজেক্ট সম্বন্ধে কিছু বলা হচ্ছে, আমার জন্য একটা অবজেক্ট তৈরি করা হচ্ছে, তাই না? তার মাধ্যমে আমি বুঝবো যে এটা একটা পেন এখন, তাই না? এখন এই অবজেক্টটার মনে করি আমি একটা পেনকে কম্পিউটারকে বোঝাতে যাচ্ছি, এটা দিস ইজ অ্যান পেন, ঠিক আছে? তাহলে আমি একটা বললাম যে পেনের কি হয়, কালার হয়। তাহলে কালার হলো তার একটা বৈশিষ্ট্য, তাই না? তাহলে আমি কি করব, কালার মানে তার মানে তার বৈশিষ্ট্যটার নাম, এবং ওই বৈশিষ্ট্যটার ভ্যালু থাকবে না। আমি বললাম যে এই পেনটার রং কি, তো রঙের তো একটা ভ্যালু থাকবে, যে লাল, সবুজ, হলুদ, ব্ল্যাক, হোয়াট এভার, তাই না? তাহলে এইটা হলো আমার বৈশিষ্ট্যটার নাম, এবং তারপরে দিতে হবে আমাকে কোলন। তারপর আমাকে দিতে হবে যে ওই বৈশিষ্ট্যটার ভ্যালু কি। তাহলে বৈশিষ্ট্যটার ভ্যালু হলো রেড সাপোজ, যে ঠিক আছে। তাহলে আমার কি, আমার কাছে একটা বৈশিষ্ট্য আছে, তার নাম হলো কালার, এবং তারপর কোলন, তারপর ভ্যালু। এটাই হলো মানে স্কিমা অফ রাইটিং এ প্রপার্টি ইনটু এ অবজেক্ট, তাই না? এই পার্টিকুলার ফরম্যাটই আপনাকে লিখতে হবে। আপনি যা তা ফরম্যাটে লিখে দিলে কম্পিউটার বুঝবে না। মানে আপনি মনে করেন আপনি বাংলা বোঝেন আর আপনাকে মানুষজন এসে চাইনিজ বলছে, তাহলে আপনি বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। তাহলে কম্পিউটার কিন্তু এই ভাষাটাই বোঝে, যে যখনই একটা প্রপার্টিকে ডিনোট করা হবে, এইরকম ভাবেই সেটাকে ডিনোট করতে হবে, তবেই কম্পিউটার বুঝতে পারবে। আরে হ্যাঁ, বুঝতে পারছি আমি, আমার কাছে একটা কালার আছে, প্রপার্টি নাম আছে, তার হলো কালার হলো রেড, তাই না? আচ্ছা, তাহলে পেনের কি একটাই বৈশিষ্ট্য থাকতে পারে না, আরো বৈশিষ্ট্য আছে? তাহলে আরো যদি আমাকে বৈশিষ্ট্য অ্যাড করতে হয়, তাহলে কিভাবে করব? তাহলে ওই ফার্স্ট বৈশিষ্ট্যের পরে আমি একটা কমা দিব, দেওয়ার পর আমি এন্টার প্রেস করব, এই যে এন্টার করার পর আমি এখানে আবার সেকেন্ড বৈশিষ্ট্যটা আমি এখানে লিখব। কি বৈশিষ্ট্য? যে আমি সেকেন্ড বৈশিষ্ট্য মনে করেন দিলাম, তার হলো ইঙ্ক কালার, মনে করেন আমি দিলাম ইঙ্ক কালার, ঠিক আছে, ইঙ্ক কালার, ঠিক আছে। তারপর আমি আবার দিলাম কোলন, তারপর ইঙ্ক কালারটা কি, ইঙ্ক কালারটা হলো গ্রিন সাপোজ, ঠিক আছে। আচ্ছা, তারপর আরো কি বৈশিষ্ট্য থাকতে পারে? হ্যাঁ থাকতে পারে রাহি ভাই। কেমন বৈশিষ্ট্য? ওই ওই যে পেনটা আছে তার ব্র্যান্ড কি, কোন ব্র্যান্ডের পেন ওটা, ঠিক আছে। তাহলে আমার কাছে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটার নাম হলো ব্র্যান্ড। তাহলে আমি এখানে কি দেবো, ব্র্যান্ড মনে করেন সাপোজ দিলাম সেলো, ঠিক আছে। সেরকম আর কি বৈশিষ্ট্য থাকতে পারে রাহি ভাই? আরো অনেক বৈশিষ্ট্য থাকতে পারে। এটা কি টাইপ, এটা কি ধরনের পেন, তাই না? কি ধরনের পেন, এটা কি ইঙ্ক পেন না বল পেন, তাই না? তাহলে আমি বললাম যে এটা ইঙ্ক পেন, ঠিক আছে। তাহলে দেখেন আমি একটা পেনকে ডিসক্রাইব করছি একটা কম্পিউটারের কাছে, যে ভাই আমার কাছে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা হলো এই অবজেক্টটা আছে, সেই অবজেক্টটার কালার হলো রেড, তার ইঙ্কের কালার হলো গ্রিন, তার ব্র্যান্ড হলো সেলো, তার টাইপ হলো ইঙ্ক পেন। তারপর আমি আরো অনেক বৈশিষ্ট্য অ্যাড করতে পারি, করার পর আমি বলতে পারি যে দিস ইজ এ পেন। তাহলে আমি একটা অবজেক্টকে একটা ফিজিক্যাল অবজেক্টে একটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করলাম। তার মানে আমার পেনটা হলো আমার ফিজিক্যাল থিং, কিন্তু এটাকে আমি একটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করলাম, ঠিক আছে। তাহলে এটা হলো অবজেক্ট। আচ্ছা রাহি ভাই, এই আমরা তো এখানে ডেটা নিতে চাচ্ছি, তাহলে এটার জন্য আপনি এই বোঝালেন কেন এটা? কেন কি, এখন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মনে করেন কোনো একটা প্রপার্টি আছে, বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যটার একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটার এই যে ভ্যালু আছে সেটা আমি নিতে চাই, তাই না? তাহলে আমি কিভাবে নেব? তখনই ওই যে কনসেপ্টটা আমি বললাম জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট, যেটা হলো ডট নোটেশন,
এইটা চলে আসে। কিভাবে? আমরা যদি এখানে দেখি, মনে করেন আমি এই অবজেক্টটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম। এখন ভ্যারিয়েবল কি এগুলো বোঝার দরকার নেই, আমি পরে বোঝাবো, ঠিক আছে? তো ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, ঠিক আছে? রাখার পর এখন মনে করেন আমি এই যে কালার বলে যে বৈশিষ্ট্যটা ছিল, এটার যে ভ্যালু আছে রেড, এটা আমি নিব, সেই ভ্যালুটা আমি নিব। কেমন করে নেব? তাহলে আমাকে কি করতে হবে, এই যে যে ভ্যারিয়েবলের মধ্যে আমি ভ্যালুটা রেখেছি সেটা লিখবো এ ডট, তারপর আমি যেই প্রপার্টিটার ভ্যালু নিতে চাচ্ছি সেই প্রপার্টিটা লিখবো কালার, দিয়ে আমি যদি এন্টার দিই দেখেন আমাকে ভ্যালুটা দিচ্ছে। এই যে মাঝখানে দেখেন ডট বলে একটা জিনিস লিখলাম, এটাকে বলা হয় ডট ডট নোটেশন। এই ডট নোটেশনের মাধ্যমে বা এই প্রসেসটাকে ইউজ করে আপনি কোনো একটা অবজেক্টের, ভালোভাবে লিখে রাখেন এই, যদি আপনার নোটপ্যাডে বা কোনো একটা ইয়েতে নোটে লিখে রাখেন, ঠিক আছে? যে কোনো একটা অবজেক্টের কোনো একটা প্রপার্টির যদি কোনো ভ্যালু আমাকে নিতে হয়, তবে আমাকে ডট নোটেশন ইউজ করে ভ্যালুটা নিতে হবে। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ডট নেম। সেরকম যদি আমি ব্র্যান্ড নিতাম তাহলে কি লিখতাম এ ডট ব্র্যান্ড। যদি আমাকে নিতে হতো ইন কালারের ভ্যালুটা তাহলে কি লিখতাম এ ডট ইন কালার, তাহলে আমাকে ওই ভ্যালুটা আমাকে এখানে দিত। এটাকে বলা হচ্ছে ডট নোটেশন। আচ্ছা, এখন এই সিমিলার টাইপ অফ কনসেপ্ট দেখেন এই জায়গায়ও আছে। কিভাবে রাহি ভাই? আমি একটু আগেই বললাম যে কোনো আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা অবজেক্টকে ডিনোট করে কিভাবে, কি রকম ভাবে, এই যে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আর ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট, এটা দিয়ে একটা অবজেক্টকে বোঝায়, ডিনোট করে, তাই না? এখানেও দেখেন একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং আছে, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, দেখেন। এই যে আমাদের ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আছে, আবার একটা ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এটাও কি অবজেক্ট রাখবে? হ্যাঁ, এটাও কিন্তু একটা অবজেক্ট, তাই না? কি অবজেক্ট? কেন অবজেক্ট? কেন কি আমরা যে প্রোডাক্টটা দেখছি, এই প্রোডাক্টটাকে আমাকে কিন্তু ডিসক্রাইব করছে এই প্রপার্টি গুলোর মাধ্যমে। কেমন? যে প্রোডাক্টটা দেখছি সেই প্রোডাক্টটার প্রাইসটা কত ছিল রাহি ভাই, এটা তো একটা ওই প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য, তাই না? ওই প্রোডাক্টের যে প্রাইসটা ছিল সেটা কোন কারেন্সিতে ছিল, এটাও কিন্তু ওই প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য। ওই প্রোডাক্টটার নাম কি ছিল সেটাও তার বৈশিষ্ট্য। ওই প্রোডাক্টের ক্যাটাগরি কি সেটাও তার বৈশিষ্ট্য, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অবজেক্ট। এখন এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের কিন্তু প্রপার্টি আছে, কারেন্সি প্রপার্টি আছে, ভ্যালুস প্রপার্টি আছে, আইটেমস প্রপার্টি আছে। এখন একটু আগে আমি বললাম যে কোনো একটা অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু যদি আমাকে নিতে হয়, তাহলে আমাকে কি প্রসেস ফলো করতে হবে? আমাকে জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্ট ডট নোটেশন, এটা ইউজ করতে হবে। তাহলে আমাকে যদি কারেন্সি ভ্যালু প্রপার্টিটা ভ্যালু নিতে হয়, তাহলে আমি কি ইউজ করব? দেখেন এই পুরো অবজেক্টটা ই কমার্স বলে যে প্রপার্টিটা আছে তার আন্ডারে আছে। এই পুরো অবজেক্টটা কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এই যে কারেন্সি ভ্যালুটা যদি আমাকে নিতে হয়, এই প্রপার্টিটার ভ্যালু নিতে হয়, তাহলে কি লিখবো? ই কমার্স ডট কারেন্সি, তাহলে আমি এটা পেয়ে যাব। যদি আমাকে ভ্যালু নিতে হয় কি লিখবো? ই কমার্স ডট ভ্যালু। মানে আমাকে অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু নিতে গেলে আমাকে লিখতে হবে ডট। এটা একদম মাথায় ঢুকে নেন, ঠিক আছে? সেরকম আইটেমস এর ভ্যালু যদি আমাকে নিতে হয় কি লিখবো? ই কমার্স ডট আইটেম। ইনফ্যাক্ট যদি আমি এখান থেকে এটাকে কপিও করে নিই, এই যে অবজেক্টটা, বা এখান থেকে আমি মনে করেন পুরো অবজেক্টটা যদি আমি কপি করি, পুরো অবজেক্টটা কপি করলে এখন হবে না ওইভাবে, মানে এখানে আহ আমাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আচ্ছা যাও, ওটা পরে দেখ। তাহলে মনে রাখেন যে আমাদের ই কমার্স ডট আইটেমস নিলে আমাকে এই প্রপার্টির যে ভ্যালু, এই যে এইটা ভ্যালু, এটা আমাকে দিবে। আচ্ছা, যদি আমি লিখি ই কমার্স ডট ভ্যালু, তাহলে আমাকে এইটা দিবে। ই কমার্স ডট কারেন্সি এইটা দিবে, তাই না? তাহলে আমার কনসেপ্টটা হলো রাই ভাই, যে আমার অবজেক্টের কোনো একটা প্রপার্টির ভ্যালু যদি আমাকে নিতে হয়, আমাকে সবসময় ডট নোটেশন ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে চাচ্ছি রাহি ভাই? এই যে কারেন্সি বলে যে প্রপার্টিটা আছে, এই যে কারেন্সি বলে যে প্যারামিটারটা আছে, এটা ভ্যালু নিব। তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমাদের এই জায়গায় আছে, এই যে দেখেন কারেন্সি,
তাহলে আমি এই ভ্যালুটা নিতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো, ই কমার্স ডট কারেন্সি। তাহলে আমার গুগল ট্যাগ ম্যানেজারে যে ভ্যারিয়েবল তৈরি করছিলাম আমাদের ডেটা লেয়ার ভ্যারিয়েবল, ও আমাকে জিজ্ঞেস করছে যে তুমি যে ডেটা লেয়ার থেকে ভ্যালু নিতে যাচ্ছ সেই সেই প্রপার্টিটার তুমি পাথ আমাকে দাও, মানে ওই প্রপার্টিটার ডট নোটেশন যে ইয়েটা আছে, ফরম্যাটটা আছে, সেটা আমাকে দাও ওই জায়গায়, তাই না? তাহলে আমি কি লিখবো ওই জায়গায়, ই কমার্স, এই যে ই কমার্স দিলাম ডট, তারপর কি লিখবো, ভ্যালু। কেন কি, সরি ভ্যালু না, কারেন্সি, কেন কি আমরা কারেন্সিটা নিতে যাচ্ছি। তাহলে আমি এখানে লিখবো কারেন্সি ডট কারেন্সি। দেখেন আমি লিখেছি ই কমার্স ডট, তারপর কারেন্সি। তাহলে এই ভ্যারিয়েবলটাতে কি স্টোর হবে, কোন ভ্যারিয়েবল, কোন ভ্যালুটা স্টোর হবে, এই ভ্যালুটা স্টোর হবে। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় দিয়ে দিলাম, এই ভ্যারিয়েবলটা একটা নাম দিয়ে দিলাম, দিলাম কারেন্সি। ঠিক আছে, এই যে কারেন্সি করে সেভ করে দিলাম। আচ্ছা, হওয়ার পর দেখেন এই ভ্যারিয়েবলটা এই জায়গায় চলে এসেছে। আর যদি নাও আসে আপনি কি করবেন, এমন করে এটা নাই, তাহলে আপনি এখানে এখানে ক্লিক করবেন, করার পর এই দেখেন কারেন্সি বলে যে ভ্যারিয়েবলটা আমরা তৈরি করলাম সেটাও আমরা এখানে দেখতে পাবো। এবং এটা কি টাইপের ভ্যারিয়েবল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল, আমি এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। অথবা আপনি ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইভাবে করে আপনি নিতে পারেন, যে আপনার কারেন্সি বলে যে ভ্যারিয়েবলটা আছে এখান থেকে এখানে দেখাচ্ছে না কেন, কারণ কি আমাদের রিলোড দিতে হবে, তাহলে দেখাবে। তার থেকে ভালো আপনি ওইভাবেই নেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই আচ্ছা, তারপর আমাদের কি করতে হবে, ভ্যালু। তাহলে ভ্যালুটাও আমাদের সেম প্রসেস। কি, আচ্ছা রাই ভাই ভ্যালুটা নিবো, এই যে এইটা, তাই না, এই যে ভ্যালুটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি কি লিখবো, ই কমার্স ডট ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি কি চলে আসবো এই জায়গায়, আবার একটা ভ্যারিয়েবল তৈরি করব। কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করব, ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করব। আবার এখানে কি লিখবো, ই কমার্স ডট ভ্যালু। তাহলে ই কমার্স, ই কমার্স ডট কি লিখবো এই জায়গায়, ভ্যালু, তাই না? আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটা নাম দিয়ে দেবো, ভ্যালু, ভ্যালু সেভ। ঠিক আছে, ভ্যালু। এবার হলো আইটেমস। এখন আইটেমস নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম আছে। কারেন্সি এর ভ্যালু এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কেন, কেন কি রাহি ভাই, অ্যাজ পার দ্য জিও4 স্কিমা কারেন্সিটা আমাকে স্ট্রিং ফরম্যাটে পাঠাতে হবে। আর স্ট্রিং কেমন করে বুঝবো, এর আগের দিন আমি বলেছিলাম, দেখেন আমাদের কারেন্সিটা কিন্তু স্ট্রিং ফরম্যাটেই আছে। এবং এটা দেখেন এর আগের দিনই বলেছিলাম, যদি কোনো একটা ওয়ার্ড যদি ডাবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয় এবং শেষ হয়, তাহলে সেটাকে আমরা অ্যাজ এ স্ট্রিং ধরবো। তাহলে দেখেন আইএনআর কথাটা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা স্ট্রিং। এবং আমাদের কি ফরম্যাটে পাঠাতে হবে কারেন্সিটা, স্ট্রিং ফরম্যাটে। তার মানে এটা পারফেক্ট আছে, কোনো চেঞ্জেস করার প্রয়োজন নাই, একদম যেমন ফরম্যাটে দরকার সেরকম ফরম্যাটে আমাদের ডেটা লেয়ারে আছে। সেরকম ভ্যালুটা আমাদের কি ফরম্যাটে পাঠাতে হবে, অ্যাজ এ নাম্বার, তাই না? তাহলে এখানে আমরা দেখছি হ্যাঁ এটা নাম্বারেই আছে, 84.9, তার মানে এটা নাম্বার। বা এবং এটা সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শুরুও হয়নি, তার মানে এটা নাম্বার, তাই না? তাহলে আমাদের এটাতেও কোনো চেঞ্জেস করার প্রয়োজন নাই। কিন্তু আইটেমস বলে যে প্যারামিটারটা সেন্ড করতে হবে, সেটা আমাদের কি অ্যাজ এ অ্যারে সেন্ড করতে হবে, অ্যারে হিসেবে সেন্ড করতে হবে। কেন অ্যারে হিসেবে সেন্ড করতে হবে, অ্যাজ পার দ্য জিও4 স্কিমা। এখন অ্যারে কাকে বলবো রাহি ভাই, অবজেক্ট আমরা যে রকম ভাবে এইরকম ভাবে ডিনোট করতে পারি, এই যে আমার সেকেন্ড ব্র্যাকেট, সেরকম জাভা স্ক্রিপ্টে অ্যারে বোঝাতে গেলে আপনাকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, এই যে এরকম থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, অ্যারে কি এগুলো আমরা ডিসকাশন করবো পরে। ঠিক আছে, তাহলে আমাকে এখন মনে রাখেন, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দিস পার্টিকুলার কনসেপ্ট, যে আমাদের জাভা স্ক্রিপ্টে যদি কোনো একটা অ্যারেকে ডিনোট করতে হয়, তাহলে আমরা কিভাবে ডিনোট করব, ওপেনিং থার্ড থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট, এইরকম ভাবে আমরা অ্যারেকে ডিনোট করতে পারি। দেখেন এরকমই চিহ্ন এখানেও একটা আছে, এই যে দেখেন, ওপেনিং সেকেন্ড থার্ড ব্র্যাকেট এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট, তাই না? তাহলে এটা একটা অ্যারে, এবং এই ফরম্যাটে আমাদের সেন্ড করতে হবে, অ্যারে ফরম্যাটেই সেন্ড করতে হবে। আর আমাদের ডেটা লেয়ারে অ্যারে হিসাবেই আছে, কোনো কোনো প্রবলেম নেই। কিন্তু
এই অ্যারের ভিতরে আমাদের দেখেন এই অ্যারেটাকে কি করতে হবে, অ্যারে অফ আইটেমস, মানে এই প্রত্যেকটা আইটেম একটা করে অবজেক্ট। দেখেন এই অ্যারেটার ভিতরে আবার এই যে ওপেনিং সেকেন্ড ব্র্যাকেট আছে, ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা অবজেক্ট, তাই না? এখন এই অবজেক্টের ভিতরে কি কি প্রপার্টি সেন্ড করতে হবে, এই যে প্রপার্টি, এই অ্যারের ভিতরে কি কি প্রপার্টি সেন্ড, আইটেমসে কি কি প্রপার্টি সেন্ড করতে হবে সেটা দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি। আইটেম আইডি, আইটেম নেম, অ্যাফিলিয়েশন, কুপন, ডিসকাউন্ট, ইন্ডেক্স, আইটেম ব্র্যান্ড, আইটেম ক্যাটাগরি, এই যে অনেকগুলো প্যারামিটার আছে। এবং মানে এখানে সবগুলো রিকোয়ার্ড নয়, কোনগুলো কোনগুলো রিকোয়ার্ড, আইটেম আইডি, আইটেম নেম, বাকিগুলো অপশনাল, যদি আপনি সেন্ড করতে চান করবেন, না করলেও কোনো অসুবিধা নেই। এবং ইম্পর্টেন্ট হলো প্রাইস এবং কোয়ান্টিটি, এটা কিন্তু আপনাকে সেন্ড করতে হবে। 3-4টা প্যারামিটার আপনার মোস্ট ইম্পর্টেন্ট, একটা হলো আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ক্যাটাগরি, প্রাইস এন্ড কোয়ান্টিটি। বাকিগুলো যদি আপনার থাকেও ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আইটেম ক্যাটাগরিটা না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মেইন ইম্পর্টেন্ট 4টা, আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, ঠিক আছে? আর আইটেম ক্যাটাগরি যদি থাকে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে আমাকে এই এই কয়েকটা প্যারামিটার আমাদেরকে সেন্ড করতে হবে। তাহলে আমি দেখি তো আমার আইটেম এর মধ্যে কি কি প্যারামিটার আছে। আইটেম আইডি আছে, পারফেক্ট। আইটেম নেম আছে, পারফেক্ট। প্রাইস আছে, পারফেক্ট। কোয়ান্টিটি নাই, ঠিক আছে? বাকি আর আইটেম ক্যাটাগরিও আছে, পারফেক্ট। বাকি যেগুলো আছে সেগুলো আমাদের প্রয়োজন নাই। তার মানে আমার আইটেমস অ্যারের ভিতরে যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের ভিতরে কিছু কিছু প্যারামিটার আছে, কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমার প্রয়োজন, আর কিছু কিছু প্রপার্টিজ আছে যেগুলো আমার প্রয়োজন নাই, অ্যাজ পার দ্য জিও4 স্কিমা, তাই না? এবং এই ফরম্যাটটা আপনি কোথায় খুঁজে পাবেন, যদি আপনি ওই যে ডকুমেন্টেশনটা যে গেলেই পাবেন, ভিউ আইটেমে যদি যান, স্ক্রল, এখানে যদি আপনি স্ক্রল করেন দেখেন এই জায়গায় দেওয়াই আছে কোন ফরম্যাট আপনাকে সেন্ড করতে হবে। এই যে আইটেমস বলে একটা অ্যারে আছে, এই অ্যারে আন্ডারে কি কি প্যারামিটার সেন্ড করতে হবে, আইটেম আইডি, আইটেম নেম, কোন ফরম্যাটে সেন্ড করতে হবে, এই জায়গায় দেওয়াই আছে, ঠিক আছে? এইটা কিন্তু এখন দেখেন এখানে কিন্তু এক্সট্রা কিছু ফরম্যাট আছে, স্টক লেভেল, স্টক স্ট্যাটাস, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন নাই, তাই না? তাহলে আমাদের এগুলোকে রিমুভ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের প্রত্যেকটা প্যারামিটার একটা সার্টেন ডেটা টাইপ স্ট্রিং বা নাম্বারে সেন্ড করতে হবে। তাহলে আমি আইটেম আইডিটা দেখেন আমাদের স্ট্রিং এ সেন্ড করতে হবে, দেখেন এখানে স্ট্রিং এ সেন্ড করতে হবে। কিন্তু এই জায়গায় দেখেন আইটেম আইডিটা আছে অ্যাজ এ নাম্বার, তাহলে তো এটা সঠিক ফরম্যাটে নাই, তাই ভাই? আমাদের জিও4 বলছে যে তুমি আমার কাছে আইটেম আইডিটা, এই যে আইটেম আইডিটা স্ট্রিং এ সেন্ড করো। এই যে কেমন করে বুঝলেন রাহি ভাই, এই যে আইটেম আইডিটা আমাকে স্ট্রিং এ সেন্ড করো। কিন্তু আমি আমার ডেটা লেয়ারে দেখছি রাহি ভাই আইটেম আইডিটা আছে অ্যাজ এ নাম্বার, স্ট্রিং নাই, তাই না? স্ট্রিং হলে তো এটা ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে শুরু হতো, আর সিঙ্গেল ইনভার্টেড কমা বা ডাবল ইনভার্টেড কমা দিয়ে শেষ হতো, কিন্তু ওইভাবে তো নাই। এবং এটা সংখ্যা 2 4 3, তাহলে তো এটা স্ট্রিং নাই, এটা নাম্বার, তাহলে তো সঠিক ফরম্যাটে নাই। আইটেম নেমটা আমাদের স্ট্রিং এ সেন্ড করতে হবে, আইটেম নেমটা স্ট্রিং এ আছে, এটা এটা সঠিক ফরম্যাটে আছে। আচ্ছা, সেরকম প্রাইসটা আমাদের কি নাম্বারে সেন্ড করতে হবে, এটা সঠিক ফরম্যাটে আছে। যদি আমি এখানে আসি, প্রাইসটা আমাদের কিসে সেন্ড করতে হবে, নাম্বারে, সঠিক ফরম্যাটে আছে। সেরকম আমাদের আইটেম ক্যাটাগরিটা আমাদের কি ফরম্যাটে সেন্ড করতে হবে, স্ট্রিং এ সেন্ড করতে হবে। তাহলে আমি এখানে যদি চলে আসি আইটেম ক্যাটাগরিটা স্ট্রিং এ, তাহলে আমাদের এখানে সঠিক ফরম্যাটেই আছে, কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে? তার মানে একটা প্রবলেম আছে, সেটা হলো আইটেম আইডিতে। আইটেম আইডিটা আমাদের স্ট্রিং এ সেন্ড করতে হবে কিন্তু আছে আমাদের নাম্বারে। তার মানে মুদ্রা কথা যে আমার এই আইটেমস অ্যারের ভিতরে যে অবজেক্টটা আছে বা এই ডিটেলসটা আছে, এটার মধ্যে আমাকে কিছু চেঞ্জেস করতে হবে অ্যাজ পার দ্য জিও4 স্কিম। এবং এর মধ্যে এক্সট্রা কিছু প্যারামিটার আছে, এগুলো আমার রিমুভ করতে হবে, এগুলো আমার দরকার নেই, তাই না? তাহলে আমি করব কিভাবে? তার জন্য আপনাকে একটা স্পেশাল টাইপ অফ ভ্যারিয়েবল তৈরি করতে হবে, সেটাকে বলা হয় কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল দিয়ে আপনি কি করতে পারেন, কোনো জাভাস্ক্রিপ্ট কোড লিখে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কোনো কিছু চেঞ্জেস করতে পারেন, ঠিক আছে? সেটা করব কিভাবে, সেটার জন্য আপনাকে কি করতে হবে, আচ্ছা ওইটা করার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে এই আইটেমস অ্যারেটা আছে, এই আইটেমস অ্যারেটা আমাকে কি করতে হবে, আগে নিতে হবে। এই এই ভ্যালুটাকে আমাকে আগে মানে
একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। তাহলে কিভাবে নিব এটা? এই অরিজিনাল এটা মানে যেটা চেঞ্জ, মানে এটার উপর এই ভ্যালুটার উপর আমরা চেঞ্জেস করব, তাহলে আমাকে প্রথমে এই ভ্যালুটা নিতে হবে, তাই না? তারপরে না ওটাকে চেঞ্জেস করব ওই ভ্যালুটার উপর। তাহলে আমাকে এটা কিভাবে নিব? ই কমার্স ডট আইটেমস, এটা দিলেই আমার এই পুরো ভ্যালুটা আমার এই জায়গায় চলে, আমার ওই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যাবে। তাহলে আমি কি করব? এই জায়গায় আসবো, আসার পর একটা ভ্যারিয়েবল তৈরি করব। কি ধরনের ভ্যারিয়েবল তৈরি করবো রাই ভাই? ডেটা লেয়ার ভ্যারিয়েবল। কেন? আমি ডেটা লেয়ার থেকে ভ্যালু নিতে চাই। তাহলে আমি এই জায়গায় কি লিখবো রাহি ভাই? এই যে ই কমার্স, এই জায়গায় লিখবো ই কমার্স ডট, কি লিখবো? আইটেমস, তাই না? তাহলে আমার এই জায়গায় ই কমার্স ডট আইটেমস লিখলে আমার পুরো ভ্যালুটা চলে আসলো। আচ্ছা, এবং এটাকে আমি দিয়ে দিলাম যে আইটেমস বলে, ঠিক আছে, দিয়ে সেভ। তার মানে আমি অরিজিনাল অরিজিনাল যে আইটেমস অ্যারেটা ছিল সেটা আমি নিয়ে নিলাম, মানে যেটা যেরকম ভাবে আমাদের ডেটা লেয়ারে ছিল সেরকম ভাবে অরিজিনালটা নিয়ে নিলাম। কিন্তু আমার অরিজিনালটা তো আমার সঠিক ফরম্যাটে নাই, তাহলে এটা আমাকে চেঞ্জেস করতে হবে। তাহলে চেঞ্জ করার জন্য আমাকে ওই যে বললাম স্পেশাল টাইপ অফ একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে, যে ভ্যারিয়েবলটার নাম হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। কিভাবে তৈরি করবো রাহি ভাই? যদি আমি এখানে আবার আসি, আসার পর এই জায়গায় আমি আবার একটা ভ্যারিয়েবল তৈরি করব, সেই ভ্যারিয়েবলটার নাম হলো কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। কেন? কেন কি আমাকে এখন কিছু জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হবে টু মডিফাই আওয়ার আইটেমস অ্যারে, তাই না? তাহলে আমি কাস্টম জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, দেখেন এখানে আমাকে কোড লেখার একটা জায়গা দিয়ে দিয়েছে, যে তুমি যেই জাভাস্ক্রিপ্ট কোডটা লিখতে যাচ্ছ সেটা এখানে লেখো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার মনে হতে পারে রাই ভাই এই যে অ্যারেটাকে যে আমি চেঞ্জ করব, এই ভ্যালুগুলো যে চেঞ্জ করব, কারণ কি সঠিক ফরম্যাটে নাই, এর মধ্যে এক্সট্রা আরো কিছু প্যারামিটার আছে, এগুলোকে রিমুভ করব, এটা তো লেখার মতো ক্যাপাবিলিটি আমার কাছে নেই, বিকজ আই এম নট কামিং ফ্রম এ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, তাই না? তাহলে আমি কি করব? তাহলে তার জন্য আমি কিন্তু একটা কোড আপনাদের লিখে দিয়েছি। এই দেখেন, আমি এই কোডটা আপনাদের শেয়ারও করব। থ্রু আউট আপনাদের ক্লাসে যত জাভাস্ক্রিপ্টের ফর্মুলার প্রয়োজন হবে, কোডের প্রয়োজন হবে, এই পার্টিকুলার ফাইলে আপনারা খুঁজে পাবেন, তাই না? দেখেন এই জায়গায় আমাদের একটা কোড আছে, সেটা হলো আপনি যদি আইটেমস অ্যারে কে মডিফাই করতে চান, মডিফাই আইটেমস অ্যারে, যদি আপনি আইটেমস অ্যারে কে মডিফাই করতে চান তবে আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। আচ্ছা, এখন মনে হচ্ছে রাহি ভাই, আচ্ছা ঠিক আছে, এই কোডটা ইউজ করে আমরা মডিফাই করতে পারছি, কিন্তু এই কোডটা কিভাবে লিখলো, কেমন করে লিখতে হয়, এই ধরনের কোড, এগুলো কি আমরা শিখবো না? অবশ্যই শিখবো। এগুলো আমরা যখন আরো ইন ফিউচার ক্লাসে যাব, অ্যাডভান্স টপিকসে যাব, তখন শিখবো। ইনিশিয়াল স্টেজে যদি আমি এগুলো শেখাতে যাই আপনাদের, 2 দিন পর আপনার মাথার উপর দিয়ে সবকিছু চলে যাবে, তখন আপনি বলবেন 2 দিন পর রাহি ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না, সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই আমি আর মানে সবকিছু আমার কাছে গোলমেলে মনে হচ্ছে, তাই না? এই জন্য আমরা ধাপে ধাপে আগাবো, যেন আপনার জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। তো আমরা এখন এই জন্য এখন ফর দ্য টাইম বিং আপনারা এখন এটা কপি করেই বসাবেন, কিন্তু ইন ফিউচারে যখন আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস আসবে, তখন আমরা ইন ডিটেলসে দেখবো যে এই ধরনের কোড আমরা নিজে থেকে কিভাবে লিখতে পারি, ঠিক আছে? এবং এটা লেখার জন্য যত ধরনের কনসেপ্ট জানার প্রয়োজন জাভাস্ক্রিপ্টের, সেগুলো সব আপনাদের দেখানো হবে, শেখানো হবে। তার জন্য কোনো টেনশন করার প্রয়োজন নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা তো মডিফাই করতে যাচ্ছি, তাহলে আমরা এই কোডটাকে কপি করে নেব, ঠিক আছে? কপি করার পর আমরা এই জায়গায় চলে আসবো, আসার পর এই জায়গায় পেস্ট করে দেবো। আচ্ছা, করার পর দেখেন এই জায়গায় আমাদের এই যে দেখেন একটা ভ্যারিয়েবল এখানে ইউজ করা হয়েছে, এই ভ্যারিয়েবলটার জায়গায় আমরা যে ভ্যারিয়েবলটা তৈরি করলাম, কোন ভ্যারিয়েবলটা তৈরি করলাম? যে জায়গায় আমাদের অরিজিনাল আইটেমস অ্যারেটা নিলাম, যেটা আমরা মডিফাই করতে চাচ্ছি, সেটা তো একটা ভ্যারিয়েবলের মধ্যে নিলাম একটু আগে, তাই না? তাহলে ওই ভ্যারিয়েবলটা আমাদের এই জায়গায় বসাতে হবে। এই জায়গায় কিভাবে বসাবো? তাহলে এটা আমি ডিলিট করে দিই। করার পর এই জায়গায় আমি কি করব? এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দেওয়ার পর এই যে আইটেমস বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, যেটার মধ্যে আমরা অরিজিনাল আইটেমস অ্যারেটা নিলাম, তাহলে সেই ভ্যারিয়েবলটা এই জায়গায় আমরা এখানে ধরিয়ে দেব, ঠিক আছে? এই যে আইটেমস, এই আইটেম, তার মানে আমার এই জায়গায় আইটেমস ভ্যারিয়েবলটা তৈরি হয়ে গেল, মানে ওই ভ্যারিয়েবলটা এই জায়গায় চলে আসলো, ঠিক আছে? করার পর এই জায়গায় আপনাকে আর কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নাই,
একটাই শুধু চেঞ্জ করব, যে দেখেন আমাদের এখানে আইটেম আইডি আছে। এখন এই আইটেম আইডিতে দেখেন আমরা একটা কোড ইউজ করেছি, সেটার নাম হলো টু স্ট্রিং। টু স্ট্রিং কি? যদি আপনি কোনো একটা নাম্বার ভ্যালুকে স্ট্রিং ফরম্যাটে চেঞ্জ করতে চান, মনে করেন আপনার কাছে একটা ভ্যালু আছে, সেটা নাম্বার ফরম্যাটে আছে, সংখ্যায় আছে, সেটাকে আপনি এখন স্ট্রিং এ চেঞ্জ করবেন, তখন আমাদের জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে, সেই মেথডটা ইউজ করতে হয়, সেটা নাম হলো টু স্ট্রিং। অ্যাজ এ এক্সাম্পল যদি আমি বলি, যে মনে করেন আমার কাছে 1 আছে, ঠিক আছে, তাহলে আমি এদিকে 1.2 স্ট্রিং, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের নাম্বারে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এটা হলো আমরা ভ্যারিয়েবলের মধ্যে রাখি var, ঠিক আছে, তো আমরা যদি 1 রাখি, এগুলো আমাদের আপনাদের আরো শেখানো হবে ইন ডিটেলসে। এই দেখ, এখানে মানে এখানে তো এই সিঙ্গেল ইনভার্টেড কমা দেখাচ্ছে না, কিন্তু এই যে যখন আমরা সংখ্যায় লিখি তখন দেখবেন এটা ব্লু কালারে দেখায়, এই যে দেখেন, সংখ্যা যখন লিখি তখন ব্লু কালার, কিন্তু এখানে দেখেন এটা ব্ল্যাক কালারে দেখাচ্ছে, তার মানে এটা স্ট্রিং এ আছে, ঠিক আছে। সো আমরা এইভাবে টু স্ট্রিং মেথড ইউজ করে আমরা কি করতে পারি, কোনো একটা নাম্বারকে একটা স্ট্রিং ফরম্যাটে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাই জন্য আমরা এই জায়গায় দেখেন আমাদের আইটেম আইডিটাতে একটা প্রবলেম ছিল। আইটেম আইডিটা কি ছিল, নাম্বারে ছিল, কিন্তু এটা আমরা স্ট্রিং এ কিভাবে কনভার্ট করেছি, এই যে টু স্ট্রিং মেথড ইউজ করে। এবং এই জায়গায় যে জাভাস্ক্রিপ্ট ফর্মুলা বলে যে ইয়েটা শেয়ার করব, সেখানে দেখেন লেখা লেখা আছে নাম্বার টু স্ট্রিং কনভার্সন, মানে আপনি যদি নাম্বার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে চান কোনো কিছুকে, আপনাকে কি মেথড ইউজ করতে হবে, টু স্ট্রিং মেথড ইউজ করতে হবে। তো ইউজিং দিস পার্টিকুলার মেথড ইউ ক্যান চেঞ্জ এনি নাম্বার টু এ স্ট্রিং, ঠিক আছে। তাই জন্য আমরা এই জায়গায় টু স্ট্রিং ইউজ করেছি, এই যে টু স্ট্রিং, ঠিক আছে। আচ্ছা, করার পর এই জায়গায় আমাদের দেখেন আইটেম ব্র্যান্ড বলে একটা প্যারামিটার আছে। এই আইটেম ব্র্যান্ড বলে আমাদের ডেটা লেয়ারে কোনো কিছু নেই, দেখেন আইটেম ব্র্যান্ড বলে কিছু আছে, নাই। তাই জন্য আমরা কি করব, ওটা আমাদের প্রয়োজন নাই, যদি থাকতো আমাদের ডেটা লেয়ারে তাহলে আমরা এটা ইউজ করতাম, তাহলে এই প্রপার্টিটা আমাদের দরকার নাই, তা ডিলিট করে দিলাম। তারপর প্রাইস, ক্যাটাগরি, প্রাইস আছে, ক্যাটাগরি আছে, আর কোয়ান্টিটি নাই। কিন্তু আমরা কোয়ান্টিটিটা এই জায়গায় কি করেছি, যে ডেটা লেয়ারের মধ্যে যদি কোয়ান্টিটি থাকে, মানে কোয়ান্টিটি বলে একটা প্যারামিটার থাকে, তাহলে কি করবে, ওই কোয়ান্টিটি প্যারামিটারটা নিয়ে নেবে এই জায়গায় অটোমেটিক। কিন্তু ডেটা লেয়ারের মধ্যে যদি কোয়ান্টিটি বলে কোনো প্যারামিটার না থাকে, তখন ও বাই ডিফল্ট কি করবে, কোয়ান্টিটির ভ্যালুটা 1 করে দেবে। এই জন্য এই ধরনের এই জায়গায় একটা কোড ইউজ করা হয়েছে, এটাকে টার্নারি অপারেটর বলা হয়, ঠিক আছে। এগুলো আমরা জাভাস্ক্রিপ্টের ক্লাসে জানবো। এখন মনে করেন যে কোয়ান্টিটি, এই জায়গায় কোডটা এইভাবেই লেখা হয়েছে, যে ডেটা লেয়ারের মধ্যে যদি কোয়ান্টিটি বলে কোনো প্যারামিটার থাকে তাহলে ওই ভ্যালুটা ইউজ করবে, আর যদি না থাকে তখন ও কি করবে, বাই ডিফল্ট কোয়ান্টিটির ভ্যালু 1 করে দেবে, ঠিক আছে। তাহলে এই হলো সেই কোড, যেটা দিয়ে আমরা কি করলাম, আমাদের আইটেমস অ্যারেটাকে মডিফাই করলাম অ্যাজ পার জিও4 এর রেকমেন্ডেশন অনুযায়ী। জিও4 এর রেকমেন্ডেশন অনুযায়ী যে ফরম্যাটে আমাদের সেন্ড করতে হবে, ওই ফরম্যাটে আমরা এটাকে চেঞ্জ করে ফেললাম। করার পর আমরা এখানে কি করব, এটাকে একটা ভ্যারিয়েবলের নাম দিব, মনে করেন নাম দিলাম মডিফাইড অ্যারে আর মডিফাইড আইটেম। কেন কি, আমরা আইটেম এটাকে মডিফাই করে নিলাম, তাই না, মডিফাইড। আবার আপনি যে কোনো নাম দিতে পারেন, আমারটাই যে দিতে হবে এমন কোনো কথা নাই, একটা নামে আপনি সেট করলেন, ঠিক আছে, এই যে মডিফাইড আইটেম, ঠিক আছে। তার মানে আমাদের যেই তিনটা প্যারামিটারের ভ্যালুর প্রয়োজন ছিল, সেই ভ্যালুগুলো আমরা নিয়ে ফেললাম, এবং রেসপেক্টিভ ভ্যারিয়েবল এই জায়গায় আমরা ধরিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের প্রসেসটা কি হলো, স্টেপ, প্রথমে হলো মেজারমেন্টের আইডি দিলাম, তারপর ইভেন্টের নাম দিলাম, তারপর আমাদের ওই ইভেন্টের সঙ্গে যে প্যারামিটার গুলো সেন্ড করতে হবে সেই প্যারামিটার গুলোর নাম দিলাম, এবং তাদের রেসপেক্টিভ ভ্যালু গুলো আমরা ডেটা লেয়ার থেকে নিলাম। যদি চেঞ্জেস করার প্রয়োজন হয় সেটা চেঞ্জেস করে
আমরা এই জায়গায় ওই রেসপেক্টিভ ভ্যারিয়েবল গুলো এই জায়গায় ইউজ করে ফেলেছি। ঠিক আছে, করার পর আমাদের এই জায়গায় আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এইবার আমরা ট্রিগারিং এ চলে আসবো। আচ্ছা, মানে কখন এই ট্যাগটা ফায়ার হবে? এর আগে তো আমরা পেজ ভিউ এর ক্ষেত্রে ইউজ করেছিলাম অল পেজেস, মানে যে কোনো পেজ যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তখন যেন ফায়ার হয়ে যায়। কিন্তু এখন আমরা চাচ্ছি যে না, যখনই কোনো একজন ব্যক্তি আমাদের পার্টিকুলার ওয়ে মানে প্রোডাক্ট পেজ ওপেন করবে যখন, তখনই যেন ফায়ার হয়। অন্যান্য যে মানে কন্ট্যাক্ট অ্যাপ পেজ, অ্যাবাউট আস পেজ, এগুলো যখন ওপেন করবে তখন যেন ফায়ার না হয়। পার্টিকুলারলি প্রোডাক্ট পেজ, সেটা এই প্রোডাক্ট নয়, যে কোনো প্রোডাক্ট পেজ যখনই ওপেন হবে তখন যেন ফায়ার হয়। তার জন্য আমরা যখনই একটা প্রোডাক্ট পেজ ওপেন করছি তখন আমাদের ডেটা লেয়ারে আমরা একটা ইভেন্ট পাচ্ছি। কি ইভেন্ট পাচ্ছি? ভিউ আইটেম, তাই না? তার মানে আমরা এই ইভেন্টের উপর বেস করে আমরা ট্রিগার তৈরি করতে পারি যে আমাদের ডেটা লেয়ারে ভিউ আইটেম বলে যখনই ইভেন্ট আসবে। এই ইভেন্টটা কখন আসবে? যখনই মানুষজন আমাদের একটা প্রোডাক্ট পেজ ওপেন করবে তখনই তো আসবে, তাছাড়া তো ওই ইভেন্টটা আসবে না। অন্য কন্ট্যাক্ট পেজে গেলে বা অ্যাবাউট পেজে গেলে কি ওই ইভেন্টটা আসবে না? ওটা ওইভাবেই ওই ডেটা লেয়ারে কনফিগার করা আছে, যখন আমরা ডেটা লেয়ার এনেবল করেছি যে যখনই কোনো একটা প্রোডাক্ট পেজ ওপেন করবে তখনই আমাদের এই ইভেন্টটা ডেটা লেয়ারে আসবে। তার মানে আমি এই ইভেন্টের উপর বেস করে ট্রিগার তৈরি করতে পারি যে আমাদের ডেটা লেয়ারে ভিউ আইটেম ইভেন্ট এসছে, তার মানেই হলো যে আমাদের কোনো একটা প্রোডাক্ট পেজ একটা ইউজার ওপেন করেছে, তাই না? আর যখনই একটা প্রোডাক্ট পেজ ওপেন হবে তখনই আমরা ভিউ আইটেম ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে চাচ্ছি, তাই না? তার মানে আমি বেসড আপন দিস পার্টিকুলার ইভেন্ট আই ক্যান ক্রিয়েট এ ট্রিগার। কিন্তু কিভাবে করবো রাই ভাই, সেটা করবো কিভাবে? তার জন্য আমরা কি হলো ট্রিগারিং সেকশনে আসলাম, এখানে ক্লিক করব, করার পর আমরা একটা নতুন ট্রিগার তৈরি করব। করার পর ট্রিগার কনফিগারেশন আসার পর আমি যখন ট্রিগার নিয়ে আলোচনা করছিলাম যে ক্লাসে, সেই ক্লাসে আমি বলেছিলাম যদি আপনাকে কোনো একটা ট্রিগার তৈরি করতে হয় বেসড আপন দ্য ইভেন্ট দ্যাট ইজ কামিং ইনটু ইউর ডেটা লেয়ার, মানে আপনার ডেটা লেয়ারে যে ইভেন্ট আসছে তার উপর বেস করে যদি আপনাকে কোনো একটা ট্রিগার তৈরি করতে হয়, তাহলে তার জন্য গুগল ট্যাগ ম্যানেজারে স্পেশাল টাইপ অফ ট্রিগার অ্যাভেলেবেল আছে, সেটার নাম হলো কাস্টম ইভেন্ট। ঠিক আছে, তার মানে আমরা এই কাস্টম ইভেন্ট ট্রিগারটা সিলেক্ট করে নেব। কেন কি আমাদের এই ডেটা লেয়ারে যে ইভেন্ট আছে তার উপর বেস করে আমি ট্রিগার তৈরি করতে চাচ্ছি, তাই জন্য আমরা কাস্টম ইভেন্ট তৈরি করলাম। ঠিক আছে, এবং কি এটা হলো রুল যে আপনি যখনই কোনো একটা ট্রিগার তৈরি করবেন বেসড আপন দ্য ইভেন্ট দ্যাট ইজ কামিং ইনটু ইউর ডেটা লেয়ার, আপনাকে এই পার্টিকুলার ট্রিগারটা ইউজ করতে হবে, সেটা নাম হলো কাস্টম ইভেন্ট। এবং এখানে দেখেন বলছে যে আচ্ছা তোমার ডেটা লেয়ারে তো অনেক ধরনের ইভেন্ট আছে, কিন্তু কোন পার্টিকুলার ইভেন্টটার জন্য তুমি এটা করতে যাচ্ছ সেই ইভেন্টটার নামটা দাও এখানে ভাই। তাহলে আমাকে ওই ইভেন্টের নামটা এখানে দিতে হবে। ইভেন্টের নামটা কি? ভিউ আইটেম, তাই না? তাহলে আমি এখানে চলে আসবো, আসার পর এই যে ভিউ আইটেম, বা আপনার যদি না আসে আপনি এখানে লিখেও দিতে পারেন এভাবে ভিউ আন্ডারস্কোর আইটেম। ঠিক আছে, কিন্তু এই নামটা কিন্তু এক্স্যাক্টলি এই যে নামটার সঙ্গে ম্যাচ হতে হবে, এই এক্স্যাক্টলি এই নামটার সঙ্গে ম্যাচ হবে। কিন্তু দেখা গেল আপনার এই জায়গায় ভিটা ছোট হাতের এসছে আর আপনি এখানে ভিটা বড় হাতে দিয়ে দিয়েছেন, তখন কিন্তু হবে না। কেন কি এই ইভেন্টের নাম আর এই ইভেন্টের নাম কিন্তু আলাদা। আর সবসময় মনে রাখবেন এটা কিন্তু কেস সেন্সিটিভ, মানে হলো যে আপনি ছোট হাতের বড় হাতের ভাবছেন যে রাই ভাই বড় হাতের দিলাম আর ভিউ আইটেম আর ছোট হাতের ভিউ আইটেম কি সেম? না, দুটো আলাদা, হ্যাঁ তাই না? তাই জন্য আমাদের এই জায়গায় মনে রাখতে হবে যে ছোট হাতের বড় হাতেরও কিন্তু আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, তো এক্স্যাক্টলি যেমন ভাবে এসছে ওই রকমই আপনাকে এই জায়গায় নামটা দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর আমরা কি করব, এই জায়গায় আমাদের মানে ট্রিগারটার নাম দিব। মনে করেন দিলাম ভিউ আইটেম ট্রিগার, বা আপনার যা ইচ্ছা আপনি নাম দিতে পারেন। আমি দিয়ে দিলাম ভিউ আইটেম ট্রিগার। ঠিক আছে, আপনি যা ইচ্ছা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেভ দেওয়ার পর দেখেন এই ট্রিগারটা আমাদের এই জায়গায় চলে আসলো। আসার পর এই জায়গায় আমি ইভেন্টের নাম দিব এবার GA4, মানে এই ট্যাগটার নাম দেব GA4। তারপরে কি ইভেন্ট সেন্ড করছি আমরা? ভিউ আইটেম। হ্যাঁ, তাহলে দেওয়ার পর আমি এখানে সেভ করে দিলাম। তার মানে আমাদের ওই ট্যাগটা দেখেন তৈরি হয়ে গেল। তার মানে আমাদের প্রসেসটা কি হলো রাই ভাই? প্রসেসটা হলো খুব সিম্পল। প্রথমে হলো আমাদের মেজারমেন্ট আইডিটা দিতে হবে, তারপর আমরা যে ইভেন্টটা সেন্ড করতে যাচ্ছি সেই ইভেন্টের নামটা দিতে হবে, তারপর ওই ইভেন্টের সঙ্গে আমাদের GA4 এ যদি এটা স্ট্যান্ডার্ড ইভেন্ট হয়
তাহলে ওই ইভেন্টের সঙ্গে যে যে প্যারামিটার গুলো আমাদের জিও4 সেন্ড করতে বলেছে সেগুলোর নাম দিতে হবে এবং তাদের রেসপেক্টিভ ভ্যালু গুলো এখানে দিতে হবে। এবং ভ্যালু নেওয়ার সময় ডেটা লেয়ার থেকে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যেটা ওটা সঠিক ফরম্যাটে আছে কিনা। যদি সঠিক ফরম্যাটে না থাকে সেটাকে আমরা চেঞ্জ করে নিয়ে তারপর সেই রেসপেক্টিভ ভ্যারিয়েবলটা আমাদের এখানে ইউজ করতে হবে। করার পর আমরা যেই ইভেন্টের উপর বেস করে ওই ট্যাগটা ফায়ার করাতে চাচ্ছি সেই পার্টিকুলার সেই ধরনের ট্রিগার আমাকে ইউজ করে তৈরি করে এই জায়গায় আমাকে ওটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমার হলো মেন কনসেপ্ট। এবার যদি রাহি ভাই কেউ এসে বলে রাহি ভাই আমাকে আপনি তো ভিউ আইটেম দেখেছিলেন কিন্তু আমি তো অন্য একটা ইভেন্ট সেন্ড করতে যাচ্ছি, তাহলে সেটা কিভাবে করব, এই কোশ্চেনটা যদি এখন করেন তাহলে কিন্তু সেই জিনিসটা মনে করেন তাহলে আপনি বুঝবেন যে আপনার কিন্তু ক্লিয়ার নয় জিনিসটা, তাই না? কেন কি আমি এখানে দেখে এই যে প্রসেসটা আপনি ফলো করলাম আমি, এই প্রসেসটা যে কোনো ইভেন্টের ক্ষেত্রে আপনি জিও4 এ ইভেন্ট যখনই সেন্ড করতে যাবেন এই পার্টিকুলার স্টেপই আপনাকে ফলো করতে হবে। সেটা ভিউ আইটেম ইভেন্ট হোক, হাবিজাবি ইভেন্ট হোক, এবিসিডি এক্স ওয়াই জেড হোয়াট এভার দ্য ইভেন্ট ইজ, দ্য প্রসেস উইল বি দ্য সেম। ঠিক আছে, তাহলে আমাদের ভিউ আইটেম ইভেন্ট হয়ে গেল। তাহলে তার পাশাপাশি আরেকটা ইভেন্ট করি আমরা তাহলে রাহি ভাই কুইকলি, সেটা হলো অ্যাড টু কার্ট। মানে হলো যখন মানুষজন কোনো একটা প্রোডাক্টকে তার কার্টে অ্যাড করবে, তাই না? তাহলে তার জন্য আমরা কি করব, এই জায়গায় চলে এসে আচ্ছা এখন এই জায়গায় আমাদের ট্যাগ সেটআপটাকে একটু স্পিড আপ করার জন্য আমরা কি করতে পারি, যে প্রত্যেকবার এই জায়গায় এসে গোড়া থেকে এইভাবে তৈরি করার থেকে মানে আবার প্রথম থেকে শুরু করে এইভাবে করার থেকে আরেকটা মানে শর্টকাট ওয়ে আছে, সেটা আমি আপনাদের দেখাই। সেটা হলো যে মনে করেন আপনি কোনো একটা ট্যাগ তৈরি করে রেখেছেন অলরেডি, এখন দেখছেন আপনি যে নতুন ট্যাগটা তৈরি করতে যাচ্ছেন সেই ট্যাগ আর প্রিভিয়াস যে ট্যাগটা আপনি করেছেন তার মধ্যে খুব সিমিলারিটি আছে, মানে মোস্ট অফ দ্য প্যারামিটার সেম বা একটু আধটু চেঞ্জ করলেই চেঞ্জ করা যাবে। তাহলে আপনি কি করতে পারেন যে ওই রিপিটেটিভ মানে একদম আবার গোড়া থেকে শুরু করা থেকে স্কিপ করতে পারেন। কিভাবে করতে পারেন, ওই ট্যাগটা ওপেন করবেন যে ট্যাগটা আগে আপনি তৈরি করেছেন, ঠিক আছে? করার পর এই ট্যাগটাকে কপি করার অপশন আছে, এই তিনটা ডটে ক্লিক করলে দেখেন কপি করার অপশন আছে, এই জায়গায় কপি করবেন। তাহলে কপি করলে কি হবে, ওই ট্যাগটার একটা কপিড ভার্সন আপনার কাছে তৈরি হয়ে যাবে। এখন এই কপিড ভার্সনে আপনি যেই চেঞ্জেস করার প্রয়োজন সেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। তাহলে আপনার কি হলো, গোড়া থেকে আবার স্ক্র্যাচ থেকে তৈরি করতে হলো না, তাই না? তাহলে আমাকে প্রথম যে জিনিসটা চেঞ্জ করতে হবে যে ট্যাগটার নাম, আমি এখন কি ইভেন্ট পাঠাতে যাচ্ছি, অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট, তাই না? দ্বিতীয় যে জিনিসটা চেঞ্জ করতে হবে, মেজারমেন্ট আইডি তো সেম থাকবে কেন কি আমি সেম জায়গায় পাঠাতে যাচ্ছি, সেম প্রপার্টিতে সেন্ড করতে যাচ্ছি। তাহলে দ্বিতীয় জিনিসটা কি, ইভেন্টের নাম, ইভেন্টের নাম কি অ্যাড টু কার্ট, তাই না? তাহলে আমি এখানে ইভেন্টের নামটা চেঞ্জ করে ফেললাম অ্যাড টু কার্ট। হ্যাঁ, আচ্ছা এখন অ্যাড টু কার্টের জন্য কি কি প্যারামিটার সেন্ড করতে পারি ভাই, কারেন্সি ভ্যালু অ্যান্ড আইটেমস। তাহলে আমার এখানে কারেন্সি ভ্যালু অ্যান্ড আইটেমস আছে এবং এর রেসপেক্টিভ ভ্যারিয়েবলও আমি এখানে ইউজ করেছি। কেন কেন ইউজ করলেন ভাই ভাই, ওই সেম ভ্যারিয়েবল কেন ইউজ হবে এখানে, দেখেন আমি অ্যাড টু কার্ট করছি, যদি আমি অ্যাড টু কার্ট করি তাহলে দেখবেন আমাদের ডেটা লেয়ারে অ্যাড টু কার্ট বলে একটা ইভেন্ট আসবে। ঠিক আছে, যদি আমি এখানে আসি দেখেন আমাদের ডেটা লেয়ারে অ্যাড টু কার্ট ইভেন্ট এসেছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ওই সেম টাইপের ডেটা আমরা এখানে পাচ্ছি। কি, ই কমার্স ডট কারেন্সি, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট আইটেমস। এখানেও দেখেন আমাদের আইটেম আইডিটাকে একটু মডিফাই করতে হবে, তাহলে সেগুলো করার যত ধরনের প্রসেস আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি আগের ট্যাগে। কারেন্সি ভ্যারিয়েবলের মধ্যে আমরা অলরেডি নিয়ে নিয়েছি ভ্যালুটা, ই কমার্স ডট কারেন্সি। তারপর আমাদের ভ্যালুর ভ্যারিয়েবলের মধ্যে আমরা অলরেডি ভ্যালুটা নিয়ে নিয়েছি, ই কমার্স ডট ভ্যালু। তারপর আমরা আইটেমস এর মধ্যে অলরেডি নিয়ে নিয়েছিলাম ই কমার্স ডট আইটেমস, আর মডিফাই এর মাধ্যমে আমরা ওই আইটেমস এটাকে মডিফাই করে ফেলেছিলাম, তাই না? তাহলে আমরা এই জায়গাটায় ওই ভ্যালুগুলো অটোমেটিক চলে আসবে, আমাকে আর নতুন ভাবে নতুন ভ্যারিয়েবল তৈরি করতে হবে না। আচ্ছা, এখন আপনার মনে হতে পারে রাই ভাই এর আগের বার যখন এই ভ্যারিয়েবল গুলো তৈরি করেছিলেন তখন তো ওটা আগে অন্য একটা ইভেন্টের ডেটা ছিল, এই যে এই ইভেন্টের ডেটা ছিল এই জায়গায়, কিন্তু এখন তো ডেটা গুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন নতুন একটা প্রোডাক্ট মানে নতুন একটা ইভেন্ট এসছে, তার ডেটা গুলো আলাদা আলাদা বা সেম থাকলেও মনে করেন নতুন একটা ইভেন্ট, তাহলে কি ডেটা গুলো কি আলাদা সেম থাকবে না চেঞ্জ হবে? মনে রাখবেন যখনই এই ভ্যারিয়েবল গুলো তৈরি করবেন এই ভ্যারিয়েবলের যে ভেতরে যে ভ্যালুটা আছে, হ্যাঁ, সেই ভ্যালুটা চেঞ্জেবল ভ্যালু, ডাইনামিক, স্ট্যাটিক কোনো ভ্যালু নয়। হ্যাঁ, এই জন্য আমরা ওই ভ্যারিয়েবল গুলো কি ডেটা লেয়ার থেকে নিয়েছি, মানে ই কমার্স ডট কারেন্সির ভিতরে যে ভ্যালুটা থাকবে
ওটা অটোমেটিক নিয়ে নেবে যেই ভ্যালুটা থাকবে। এই ইভেন্টে ভ্যালুটা ছিল আইএনআর, এই ইভেন্টে ভ্যালুটা আছে আইএনআর, তাহলে সেম ভ্যালু আছে, তো সেমই থাকবে। কিন্তু দেখা গেল যে আপনার ভিউ আইটেম ইভেন্টে এই জায়গায় কারেন্সি ভ্যালুটা ছিল ইউএসডি, আর অ্যাড টু কার্টে ইভেন্টের ই কারেন্সি ভ্যালুটা আছে আইএনআর। তাহলে আপনার এখন মনে হতে পারে, রাই ভাই যখন আমি এখানে নিয়েছিলাম তখন তো এই ভ্যালুটা ছিল আইএনআর, মানে ওই ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালুটা ছিল আইএনআর, কিন্তু এই ইভেন্টের ক্ষেত্রে কি ওই ইউএসডি ভ্যালুটা অটোমেটিক চলে আসবে না আইএনআর ভ্যালুটা থেকে যাবে? না, ওই অটোমেটিক এই জায়গায় আইএনআর ভ্যালুটা ডিলিট হয়ে গিয়ে মানে ইউএসডি ভ্যালুটা ডিলিট হয়ে গিয়ে এখানে আইএনআর ভ্যালু অটোমেটিক চলে আসবে, মানে এই ভ্যারিয়েবলটার মধ্যে ভ্যালুটা অটোমেটিক চলে আসবে। মানে আপনার ভ্যালুটা কিন্তু ডাইনামিক, স্ট্যাটিক ভ্যালু নয়। মানে একবার যে ঢুকিয়ে দিলেন তারপর ভাবছেন যে না ওই ভ্যারিয়েবলটার ভিতরে ভ্যালুটা চেঞ্জ হবে না, এরকম না, এটা ডাইনামিক্যালি। মানে আপনার এই ই কমার্স দর কারেন্সির ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটা অটোমেটিক ও নিয়ে নেবে, ই কমার্স দর ভ্যালুর ভিতরে যে ভ্যালুটা থাকবে সে অটোমেটিক ওই ভ্যারিয়েবলটা নিয়ে নেবে, ই কমার্স দর আইটেমস এর ভিতরে যে এটা থাকবে সেটাও অটোমেটিক নিয়ে নেবে। আপনাকে ওটা ম্যানুয়ালি কিছু করতে হবে না, ঠিক আছে? নিয়ে নিল, নেওয়ার পর এবার আমরা কিন্তু ট্রিগার, আর তো কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই, কারণ কি এই তিনটা প্যারামিটারই আমাদের সেন্ড করতে হবে। এখন আমরা ট্রিগারিং ইউজ করব। আচ্ছা, কি ট্রিগারিং ইউজ করব? আমাদের একটু আগে বললাম যে আমরা ডেটা লেয়ারে যদি কোনো একটা ইভেন্টের উপর বেস করে ট্রিগার তৈরি করতে চাই, কেন কি আমাদের যখনই মানুষজন অ্যাড টু কার্ট বটনে ক্লিক করবে তখনই আমাদের ডেটা লেয়ারে অ্যাড টু কার্ট বলে একটা ইভেন্ট আসবে। তার মানে আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট আমাদের ডেটা লেয়ারে এসছে, তার মানেই হলো আমাদের কোনো একটা ব্যক্তি আমাদের ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করেছে, আর যখনই ক্লিক করেছে তখনই তো আমরা অ্যাড টু কার্ট ইভেন্টে গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে যাচ্ছি, তাই না? তাই জন্য আমরা এখন কি ট্রিগার তৈরি করব? সেম, এখানে ওই সেম প্রসেস ইউজ করতে পারেন, যে আগের যে ট্রিগারটা আছে সেই ট্রিগারটাকে কপি করে নিয়ে আপনি চেঞ্জেস করতে পারেন। এই যে আই বাটনে ক্লিক করবেন, করার পর এই যে এখানে যদি তিনটা ডটে কপি, তাহলে আপনাকে গোড়া থেকে আবার করতে হলো না। তাহলে আমি এখানে শুধু নামগুলো চেঞ্জ করে দিই, অ্যাড অ্যাড টু কার্ট, হ্যাঁ। এবং এখানে ইভেন্টের নামটা কি? ইভেন্টের নামটা রাহি ভাই এই যে অ্যাড টু কার্ট, এই যে ইভেন্টের নাম হলো অ্যাড টু কার্ট। তাহলে আমি এখানে কপি করে নিলাম, নামার পর এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়া শেষ, তাহলে আমরা সেভ করে দিলাম। তার মানে আমাদের ট্রিগার তৈরি হয়ে গেল, যে অ্যাড টু কার্ট ট্রিগার আমরা এখানে ইউজ করে দিলাম, দেওয়ার পর সেভ হয়ে গেল, আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেল। সেটা অ্যাড টু কার্ট হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আবার কুইকলি চলে যাই ভিউ কার্টে, ওই সেম প্রসেস। ভিউ কার্টে চলে আসলাম, আবার কি করব, আমরা ওই ট্যাগটাকে কপি করে নেব একটু কুইকলি, কপি করে নিলাম, নেওয়ার পর এই জায়গায় আমরা ভিউ কার্ট, ভিউ ভিউ কার্ট কখন আসবে? মানুষজন যখনই কোনো একটা কার্ট পেজে যাবে, মানে কার্ট পেজ কখন, কোনটাকে কার্ট পেজ বলা হয়? এই যে আমি যদি এখানে ক্লিক করে এই যে ভিউ কার্ট মানে কার্ট পেজে যাই, এই জায়গায় আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো দেখাবে। এই জায়গায় দেখেন কার্ট পেজ যখনই আসবো আমাদের ডেটা লেয়ারে আমরা একটা ভিউ কার্ড বলে একটা ইভেন্ট পাবো, এই দেখেন ভিউ কার্ড বলে একটা ইভেন্ট পাচ্ছি, তাই না? তার মানে আমরা এখানে কপি করে নিয়েছি, নেওয়ার পর এই জায়গায় আমরা কি করব, এই ইভেন্টের নামটা চেঞ্জ করব। ইভেন্টের নাম কি? ভিউ কার্ড, কপি, এই যে ভিউ কার্ড। আচ্ছা, এখন ভিউ কার্ডের সঙ্গে কি কি প্যারামিটার সেন্ড করতে হয়? কারেন্সি, ভ্যালু, আইটেমস। তার মানে ওই সেম প্যারামিটার, কোনো চেঞ্জেস করার প্রয়োজন নাই। আচ্ছা, ট্রিগারিং আমরা চেঞ্জ করতে হবে, কারণ ট্রিগারে চেঞ্জ করব কারণ কি আমরা ডেটা লেয়ারে যে ইভেন্ট আসছে ওটার উপর বেস করতে চাই, তাহলে আমরা কি করব, এটা এই সরি এটাকে আমরা কি করব, কপি করে মডিফাই করে নেব, কপি ভিউ কার্ড, তাই না? এখানে আমরা করবো কি ভিউ কার্ড, তাই না? ভিউ কার্ড ট্রিগার, সেভ, ডান। তাহলে ভিউ কার্টও হয়ে গেল। তারপরে ইভেন্ট কি আছে? বিগিন চেকআউট, মানে হলো মানুষজন যখন একটা চেকআউট পেজে যাবে, এই যে আমি যদি বাই নাও বাটনে ক্লিক করি তাহলে দেখেন এই চেকআউট পেজে যাব। চেকআউট পেজ কোন পেজটা? যেই পেজে মানুষজন তাদের বিলিং ডিটেলস, শিপিং ডিটেলস, ইমেল, ফোন নাম্বার এগুলো দেয়, সেই পেজটাকে বলা হয় চেকআউট পেজ। যখন আমাদের কোনো একজন ব্যক্তি চেকআউট পেজে আসবে আমাদের ডেটা লেয়ারে বিগিন চেকআউট বলে একটা ইভেন্ট আমরা পাবো, এই দেখেন বিগিন চেকআউট বলে একটা ইভেন্ট পেয়ে গেছি। তার মানে আমি আবার ওই সেম প্রসেস কুইকলি করে দিতে পারি, যে আমি এখানে আবার ট্যাগটাকে কপি করে নেব, করার পর কুইকলি কুইকলি চেঞ্জ করে ফেলবো। এখানে আমি ইভেন্টের নাম দেব কি? বিগিন চেকআউট,
মানে বিগিন চেক আউট সেন্ড করতে যাচ্ছি, তো ট্যাগের নাম দিয়ে দিলাম বিগিন চেক আউট। ঠিক আছে, ইভেন্টের নাম কি, বিগিন চেক আউট। এই বিগিন চেক আউট। হ্যাঁ, এই যেমন এখানে বিগিন চেক আউট দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন বিগিন চেক আউটের সঙ্গে কি কি প্যারামিটার, কারেন্সি, ভ্যালু, কুপন এন্ড আইটেমস। এখন এই দেখেন কুপন প্যারামিটারটা আপনি সেন্ড করতে পারেন, মানে কেউ কেউ কোনো ব্যক্তি যদি কুপন ইউজ করে, তাহলে সেই ভ্যালুটা যদি আপনি আপনার ডেটা লেয়ারে পান, মানে এই জায়গায় যে ভ্যালুটা আছে সেই জায়গায় যদি কুপনের ভ্যালু আসে, এখানে দেখেন কুপন বলে কোনো প্যারামিটার নাই, তার মানে আমরা ওটা ইউজ করতে পারবো না। কেন কি ওটার ভ্যালু নিতে পারবো না, কেন কি আমাদের ডেটা লেয়ারে নাই, তাই না? তার মানে আমাদের কুপন ভ্যালুটা রিকোয়ার্ডও না, মানে যদি আপনার থাকে পাঠাতে পারেন, যদি না থাকে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এটা যে অপশনাল। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের চেক আউট পেজে গেলে আমাদের কুপনের কোনো ভ্যালু আসছে না, তাই না? তাহলে আমরা এটা পাঠানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের তিনটে প্যারামিটারই থেকে গেল, কারেন্সি, ভ্যালু, আইটেমস। কিন্তু দেখা গেল আপনার ক্ষেত্রে, আপনার ইউজ কেসের ক্ষেত্রে আপনি দেখছেন যে বিগিন চেক আউট ইভেন্টটা যখন আসছে, কুপন বলে একটা প্যারামিটার আমরা ডেটা লেয়ারে পাচ্ছি, তখন আপনি কি করতে পারেন, ওই সেম ভাবে ডেটা লেয়ার ভ্যারিয়েবল তৈরি করে ওই ভ্যালুটা নিয়ে এখানে এক্সট্রা প্যারামিটার কুপন বলে অ্যাড করে ওই ভ্যারিয়েবলটা এখানে ইউজ করে দেবেন। সেম প্রসেস। ঠিক আছে, তার মানে আমি এখানে আবার ইউজ করব ট্রিগারিং। কি ট্রিগারিং, আমি আবার এটাকে কপি করে নেই, কপি করে আমি শুধু চেঞ্জেস করে নেব। কি চেঞ্জেস করব, ইভেন্টের নামটা চেঞ্জ করে নেব। ঠিক আছে, এটা হলো বিগিন চেকআউট ট্রিগার, আর এখানে ইভেন্টের নাম দিয়ে দেবো বিগিন চেকআউট। ঠিক আছে, তার মানে আমি এখানে সেভ করে দিলাম, তার মানে বিগিন চেকআউট ট্রিগার হয়ে গেল। সেভ, ডান। তার মানে আমাদের বিগিন চেকআউট হয়ে গেল। এবার আমরা কি, ফাইনাল ইভেন্ট, সেটা হলো পারচেজ, যে মানুষজন যখন ফাইনালি পারচেজ করে নেবে। পারচেজ কখন কখন ফায়ার হবে, যখন মানুষজন ফাইনালি পারচেজ করে নেবে। তাহলে আমি এটা কুইকলি পারচেজ করে ফেলি এই জায়গায়। ঠিক আছে, তো আমি এখানে যদি প্লেস অর্ডার করি, এই যে দেখেন অর্ডার রিসিভড, মানে আমাদের পারচেজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি ডিটেল লেয়ারে আসি, দেখেন আমাদের পারচেজ বলে একটা ইভেন্ট আসছে, এই দেখেন পারচেজ। ঠিক আছে, তাহলে আমি আবার যাবো গুগল ট্যাগ ম্যানেজারে, আসার পর আমি আবার এই ট্যাগটাকে একটু কপি করে নেব। একবার যদি আপনি কনসেপ্টটা বুঝে যান ক্লিয়ারলি, আপনার কাছে খুব তাড়াতাড়ি, মানে ইজিলি আপনি করতে পারবেন। হুম? তাহলে ইভেন্টের নাম হলো পারচেজ। ঠিক আছে, তাহলে আমি এখানে ইভেন্টের নামটা চেঞ্জ করে দেবো, ইভেন্টের নাম কি, পারচেজ। আচ্ছা, তাহলে পারচেজ দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখেন পারচেজ ইভেন্টে দেখেন এক্সট্রা কিছু প্যারামিটার আছে, কারেন্সি, ভ্যালু অ্যান্ড আইটেমস তো আছেই, তার সঙ্গে সঙ্গে আরো কিছু প্যারামিটার আছে, ট্রানজাকশন আইডি, কুপন, শিপিং, ট্যাক্স। ঠিক আছে, এগুলো প্যারামিটার আপনার কাছে আছে। কিন্তু শিপিং, ট্যাক্স, কুপন এগুলো কিন্তু রিকোয়ার্ড নয়, থাকলে আপনি দিতে পারেন, না থাকলে না, অসুবিধা নেই। কিন্তু ট্রানজাকশন আইডিটা আপনাকে দিতে হবে, এটি যে রিকোয়ার্ড প্যারামিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা কি যাব, তাহলে ওই এক্সট্রা প্যারামিটার গুলো আমরা এখানে অ্যাড করে দিই। তাহলে আমরা এখানে যাব, এই যে, হুম, কি কি প্যারামিটার আছে, একটা হচ্ছে ট্রানজাকশন আইডি। আচ্ছা, ট্রানজাকশন আইডি, তারপর আছে কি শিপিং, শিপিং, তারপর আমরা আছে ট্যাক্স, ট্যাক্স আর কুপন বলে একটা প্যারামিটার আছে। কিন্তু আমরা যদি ডেটা লেয়ারে যাই, দেখেন আমাদের কুপন তো প্যারামিটার আছে, কিন্তু কুপনের ভ্যালু কোনো নাই। কেন ভ্যালু নাই, কেন কি আমরা আমাদের চেক আউটে কোনো কুপন ইউজ করিনি, মানে পারচেস করার সময় কোনো কুপন ইউজ করিনি। এই জন্য আমাদের ডেটা লেয়ারে দেখেন কুপনের কোনো ভ্যালু আসছে না। তাহলে কুপনে যদি ভ্যালু নাও আসে, বা আপনি যদি এমটি স্ট্রিং পাঠাতে চান তাও পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি এখানে কুপন বলে একটা প্যারামিটার তৈরি করে নেবেন, কুপন, কুপন, যে আমি এটা দিলাম উপর। ঠিক আছে, আচ্ছা এখন এই ভ্যালুটা কিভাবে নিবো রাহি ভাই, ট্রানজেকশন আইডি ডেটা লেয়ার থেকে নিবো, কারণ কি দেখেন ডেটা লেয়ারে ট্রানজেকশন আইডি বলে একটা ভ্যালু আছে, এবং এটা কোন ফরম্যাটে আছে, স্ট্রিং ফরম্যাটে। আর আমাদের কি ফরম্যাটে পাঠাতে হবে, স্ট্রিং ফরম্যাটে, তাহলে তো কোনো চেঞ্জেস করার প্রয়োজন নেই, সঠিক ফরম্যাটেই আছে। তারপর ট্যাক্স আছে, ট্যাক্স এখানে জিরো আছে, তাহলে আমাদের ট্যাক্সটা কি ফরম্যাটে পাঠাতে হবে, নাম্বারে, আর আমাদের কি ফরম্যাটে আছে, নাম্বারে। ঠিক আছে, এখানে জিরো কেন এসছে, কেন কি আমরা এটা টেস্ট প্রোডাক্ট পারচেস করছি, এগুলো মনে করেন ওই জন্য জিরো আসে। রিয়েল প্রোডাক্টের ক্ষেত্রে, রিয়েল পারচেসের ক্ষেত্রে এগুলো ভ্যালু পাবেন। শিপিংও আমাদের কি জিরো আসে, কেন, ফ্রি শিপিং আমাদের, এই যে ফ্রি শিপিং। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমরা শিপিংটা কি ফরম্যাটে পাঠাতে হবে? নাম্বারে। ডেটা লেয়ারে কি ফরম্যাটে এসছে? নাম্বারে। তাহলে সবকিছু সঠিক ফরম্যাটে আছে, কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই। শুধু আমাদের ডেটা লেয়ার থেকে নিতে হবে আর পাঠাতে হবে। কিভাবে নেব? ডেটা লেয়ার ভ্যারিয়েবল একটাই অস্ত্র, সেটা হলো আমাদের ডেটা লেয়ার ভ্যারিয়েবল। কিভাবে নিব রাই ভাই? সেম ভাবে ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, কেন কি ই কমার্স ডট কারেন্সিতে এই ভ্যালু দিয়েছিল, তাহলে ই কমার্স ডট ট্রানজাকশন আইডিতে আমাকে এই ভ্যালুটা দিবে, তাই না? তাহলে আমি ই কমার্স, এইটাকে বলা হয় ডট নোটেশন। যদি আপনাকে ইন ফিউচারে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য ডট নোটেশন অফ জাভাস্ক্রিপ্ট, তাহলে আপনি খুব সহজে এই জিনিসটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে পারবেন। ঠিক আছে? ট্রানজাকশন আইডি, তাহলে আমি এখানে নাম দিয়ে দেবো কি? ট্রানজাকশন আইডি, তাই না? সেভ, ডান। এই ট্রানজাকশন আইডি হলো। শিপিং ও একই জিনিস। তাহলে আমি এখানে কি করব? আপনি এখান থেকে এক কাজ করতে পারেন, কোথায় গেল, এটাকেও কপি করে নিয়ে ভ্যারিয়েবলকেও আপনি কপি করতে পারেন, মানে সবগুলো আপনার কপি করার অপশন আছে। কপি করে আপনি এখানে কি নেবেন? ট্যাক্স, ট্যাক্স। তাহলে আমি এখানে কি লিখবো? ই কমার্স ডট ট্যাক্স। এখানে যে ট্রানজাকশন আইডি জায়গায় আমি লিখবো ই কমার্স ডট ট্যাক্স, তাই না? Save। তাহলে আমি এখন এই ট্যাক্সটা ইউজ করব। ও না, ট্যাক্সটা তো এই জায়গায়, তাহলে এই জায়গায় ট্যাক্স দিয়ে দিই, ওটা হলো শিপিং। এই যে ট্যাক্স, তাহলে শিপিংটাও আমরা সেম ভাবে করতে পারবো। শিপিং এ আমরা কি করব? এটা কপি, আচ্ছা শিপিং এ কি করব? ই কমার্স ডট শিপিং, ঠিক আছে? তাহলে ট্রানজাকশন আইডি জায়গায় শিপিং, তাই না? Save। তাহলে শিপিং ইউজ করলাম। আর লাস্ট হলো কুপন, তাহলে ওটাকেও সেম ভাবে করতে পারবো, ই কমার্স ডট কুপন। এই যে আমরা এখানে চলে আসলাম, কুপন কই? ই কমার্স ডট কুপন, এই জায়গায় ট্রানজাকশন আইডি জায়গায় কুপন। সেভ, ঠিক আছে? এই যে কুপন। তার মানে আমাদের সব ভ্যারিয়েবলের প্যারামিটার আমাদের এখানে, মানে প্যারামিটার এবং রেসপেক্টিভ ভ্যারিয়েবল আমরা এখানে দিয়ে ফেলেছি। দেওয়ার পর এটাকে আবার ট্রিগারিং করব। কোন ইভেন্টে ট্রিগার করব? আমাদের ডেটা লেয়ারে ইভেন্ট এসছে, ওই ডেটা লেয়ারে ইভেন্টের উপর বেস করে তাহলে আমরা এটা কপি করে নিই। কপি, আচ্ছা তাহলে আমাদের কি ট্রিগার? পারচেস, পারচেস। ইভেন্টের নাম কি? পারচেস। ইভেন্টের নাম হলো পারচেস। এই যে পারচেস, ডেটা লেয়ারে এই যে ইভেন্টের নাম কি? পারচেস, তাই না? তাহলে আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর সেভ। কোথায় গেল পারচেস? এই যে পারচেস ট্রিগার, ঠিক আছে? Done। দেখেন আমাদের সব ট্যাগ, আমাদের মানে মেনলি যে ইভেন্ট গুলো প্রয়োজন হয় একটা ই কমার্স বেস ওয়েবসাইটের ক্ষেত্রে, সবগুলো আমাদের তৈরি হয়ে গেছে এই জায়গায়। এখন আমাদের কি করার পালা? এখন আমাদের ভেরিফাই করার পালা যে আমাদের ইভেন্ট গুলো গুগল অ্যানালিটিক্স এ যাচ্ছে কিনা। কিভাবে দেখবো? আমাদের গুগল অ্যানালিটিক্স এ চলে আসবো, আসার পর অ্যাডমিন সেকশনে আসবো, আসার পর আহ এই ডিবাগ ভিউ ওপেন করে নেব। নেওয়ার পর আমরা এই জায়গায় এই সিলেক্ট করে, এই জায়গায় আমাদের একটু আগে যে ইভেন্ট গুলো পাঠিয়েছিলাম পেজ ভিউ ওগুলো এসছে, ঠিক আছে? ইউজার এঙ্গেজমেন্ট। আচ্ছা, এবার আমরা কি করব? প্রিভিউ করব। প্রিভিউ করে আমাদের ওয়েবসাইটটা ডিবাগ মোডে ওপেন করব বা প্রিভিউ মোডে ওপেন করব, তারপর কানেক্ট করব। করার পর এই যে আমাদের জিটিএম কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই জিটিএম এর প্রিভিউ উইন্ডোতে আসি, তাহলে দেখেন আমাদের এই ট্যাগ গুলো কিন্তু এখনো ফায়ার হয়নি। দেখেন ট্যাগ নট ফায়ার। ও, এই ট্যাগ গুলো কেন ফায়ার হয়নি? কেন কি ওই ইভেন্ট, মানে এই ট্যাগ গুলো ফায়ার হওয়ার শর্ত কি দিয়েছিলাম? এই ভিউ আইটেম ট্যাগটা ফায়ার শর্ত হয়ে দিয়েছিলাম যে আমাদের ডেটা লেয়ারে যদি ভিউ আইটেম বলে একটা ইভেন্ট আসে। এখন কি এসছে? আসেনি। তাহলে গুগল ট্যাগ ম্যানেজার বলছে যে ভাই ডেটা লেয়ারে তো কোনো ওই নামে ইভেন্ট আসেনি, তা না আসলে আমি তো এটা একটা ফায়ার করতে পারছি না, তাই না? তাই জন্য এগুলো হয় না। কিন্তু এগুলো কেন ফায়ার হলো? কেন কি আমি মানে কন্ডিশন দিয়েছিলাম যে যখনই কোনো একজন মানুষ একটা যে কোনো একটা পেজ ওপেন করবে আমাদের ওয়েবসাইটে, তখনই যেন ফায়ার হয়ে যায়। দেখেন আমাদের একটা পেজ ওপেন হয়েছে, ওই জন্য দেখেন আমাদের এই দুটো ট্যাগ কিন্তু ফায়ার হয়ে গেছে। তাহলে আমাদের এই জায়গায় যদি চলে আসি,
আমরা একটু ওয়েট করি, আমাদের এই যে পেজ ভিউ ইভেন্ট আমাদের চলে এসছে। পেজ ভিউ এখানে এখানে সবুজ পতাকা কেন দেখাচ্ছে এগুলো পরে আমরা ডিসকাশন করবো। ঠিক আছে, এখন দেখেন পেজ ভিউ ইভেন্ট। তো পেজ ভিউ ইভেন্টে যদি আমি ওপেন করি, তাহলে দেখেন এই যে আমাদের পেজ লোকেশন, পেজ রেফারার, পেজ টাইটেল, এগুলো তো আমি এর আগের দিনই বলেছিলাম কি কি জিনিস, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা নেক্সট নেক্সট প্রোডাক্ট পেজে যাই। তাহলে আমরা একটা প্রোডাক্ট পেজে যাই, এই যে প্রোডাক্ট পেজে চলে আসলাম। আর যেই প্রোডাক্ট পেজে চলে আসলাম আমরা, এই যে প্রোডাক্ট পেজে চলে আসলাম, আসার পরেই আমাদের ডেটা লেয়ারে দেখেন ভিউ আইটেম ইভেন্ট এসছে। তাহলে আমি এখন যদি ভিউ আইটেম ইভেন্টে ক্লিক করি, দেখেন আমাদের ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হয়েছে। এই যে ভিউ আইটেম ট্যাগটা ফায়ার হয়েছে কেন? তাই ভাই, কেন কি আমি শর্ত দিয়েছিলাম গুগল ট্যাগ ম্যানেজারকে, বলেছিলাম যে আমাদের ডেটা লেয়ারে যদি ভিউ আইটেম বলে কোনো ইভেন্ট আসে তখনই তুমি এই ট্যাগটা ফায়ার করাবা, তাছাড়া নয়। কিন্তু তাই জন্য দেখেন আগের অবস্থায় কিন্তু এখনো ফায়ার করিয়েছিল না, যেই মুহূর্তে ভিউ আইটেম ইভেন্টটা আসলো সেই মুহূর্তে ওটা একটা ফায়ার করে দিল। এবং যদি আপনি সেটা ভেরিফাই করতে চান, তাহলে এই ট্যাগটাতে উপর ক্লিক করেন, করার পর দেখেন এখানে শর্ত, আপনি যে শর্তটা দিয়েছিলেন ওই শর্তটা ম্যাচ হয়েছে বলেই এখানে ও ফায়ার করেছে। যে কি শর্ত দিয়েছিলেন আপনি, যে ইভেন্টের নাম যদি ভিউ আইটেম হয়, মানে আমার ডেটা লেয়ারে যে ইভেন্ট আসছে সেই ইভেন্টের নামটা ইকুয়ালস যদি ভিউ আইটেম হয় তবেই ফায়ার করো। তাই জন্য দেখেন আমাদের ডেটা লেয়ারে যে ইভেন্টটা এসছে তার নাম কিন্তু ভিউ আইটেম। এই ভ্যালুসে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ভিউ আইটেম ইকুয়ালস ভিউ আইটেম, মানে আমাদের ডেটা লেয়ারে যে ইভেন্টটা এসছে সেটার নাম ভিউ আইটেম, এবং আমরা ওই শর্তটা দিয়েছিলাম, এই শর্তটা ম্যাচ করে গেছে বলেই ও কিন্তু এই ট্যাগটা ফায়ার করিয়েছে। এবং আপনাকে যদি চেক করতে হয় রাই ভাই, আমি যে ইভেন্টটা সেন্ড করছি ওই ইভেন্টের সঙ্গে তো কিছু প্যারামিটারও সেন্ড করলাম, কারেন্সি, ভ্যালু, আইটেমস, কিন্তু ওই প্যারামিটার গুলো যে ভ্যালু গুলো সঠিকভাবে গেল কিনা এটা আমি চেক করতে পারবো না গুগল ট্যাগ ম্যানেজারে? হ্যাঁ পারবো। তাহলে ওই ট্যাগটা যে ফায়ার হয়েছে ওই ট্যাগটা যদি আপনি ওপেন করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে প্যারামিটার গুলো আপনি সেন্ড করেছেন ওই প্যারামিটারের সঙ্গে কি কি ভ্যালু গেছে। যেমন আপনি একটা প্যারামিটার সেন্ড করেছিলেন কারেন্সি বলে, দেখেন প্যারামিটার, তার নাম হলো কারেন্সি, ওই প্যারামিটারের ভ্যালু কি? আইএনআর, এটা গেছে। মানে কার কাছে গেছে? গুগল অ্যানালিটিক্স এর কাছে। আচ্ছা, আপনি গুগল ট্যাগ ম্যানেজার থেকে এটা ভেরিফাই করছেন। আচ্ছা, আরেকটা প্যারামিটার আমি সেন্ড করেছিলাম ভ্যালু বলে, ওই প্যারামিটারটা ভ্যালু এইটা গেছে গুগল অ্যানালিটিক্স এর কাছে। আরেকটা প্যারামিটার সেন্ড করেছিলাম আমি আইটেমস বলে, ওই প্যারামিটারটা ভ্যালু এই জায়গায় কোথায় গেছে? গুগল অ্যানালিটিক্স এর কাছে। এখন এই জায়গায় দেখেন আমরা দেখেছিলাম যে আমাদের ডেটা লেয়ারে এই যে আমি যদি এখানে আসি, আমাদের ডেটা লেয়ারে আইটেমস আইডিটা ছিল কি? নাম্বারে, কিন্তু আমাদের এখানে যাচ্ছে কি? স্ট্রিং এ। এবং আমাদের জিও4 এর স্কিমা অনুযায়ী কিসে পাঠাতে হবে? স্ট্রিং এ। তার মানে আমরা কিন্তু আমাদের ডেটা লেয়ারে যে আইটেমস অ্যারেটা আছে ওটা কিন্তু মডিফাই করে ফেলেছি এই জায়গায়, এবং সঠিকভাবে যাচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তাহলে আপনি এই জায়গা থেকেও কিন্তু ভেরিফাই করতে পারছেন যে আমার ডেটাটা সঠিকভাবে আমাদের গুগল অ্যানালিটিক্স এর কাছে যাচ্ছে কিনা। আরেকটা ভাবে দেখতে পারেন, সেটা হলো যে আপনি গুগল অ্যানালিটিক্স এর কাছে চলে আসলেন, আসার পর এই জায়গায় যে ডিবাগ উইন্ডো ওপেন করলেন, এই যে ভিউ আইটেম, এই জায়গায় ক্লিক করলাম, করার পর যে আমি কারেন্সি বলে একটা প্যারামিটার সেন্ড করেছিলাম, আইএনআর পেয়েছি। আমি একটা ভ্যালু বলে প্যারামিটার সেন্ড করেছিলাম, এই যে 84.9 পেয়েছি। আইটেমস বলে একটা প্যারামিটার সেন্ড করেছিলাম, সেই জায়গায় আমি দেখেন ওপেন করলে আইটেম আইডি বলে সেন্ড করেছিলাম, কোয়ান্টিটি বলে করেছিলাম, আইটেম নেম বলে সেন্ড করেছিলাম, আইটেম ক্যাটাগরি বলে সেন্ড করেছিলাম, প্রাইস বলে সেন্ড করেছিলাম। কিন্তু এখনো অনেকের মনে হতে পারে রাই ভাই আমাদের প্রোডাক্টের প্রাইস তো 84.90, আর এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স দেখাচ্ছে 84.90000, অনেক বেশি, তাই না? তা এটা কি আমরা ভুল তাহলে হয়ে গেল না? এটা জিও4 এর যে ডিবাগ মানে ডিবাগ ভিউ, সেখানে প্রাইসটা এইরকম ভাবেই দেখায়। কিন্তু আপনি যখন পরবর্তীকালে রিপোর্ট সেকশনে যাবেন তখন দেখবেন আপনার প্রাইসটা সঠিকভাবেই দেখাবে, 84.9ই দেখাবে, কিন্তু এই জায়গায় এটা এইরকম প্রাইসটাই দেখায়। ঠিক আছে, এটা আগে সঠিকভাবে দেখাতো, কিন্তু রিসেন্ট জিও4 এর কিছু আপডেটের কারণে এই প্রাইসটা এইরকমই দেখায়। এটা মানে এইরকম দেখানোর ফলে কোনো প্রবলেম আপনার হবে না। ঠিক আছে, তাহলে আমি এখান থেকেও চেক করতে পারি। আচ্ছা, এই প্যারামিটার গুলো তো আমরা সেন্ড করে রাখবে, এগুলো কোথা থেকে আসলো? এই প্যারামিটার গুলো গুগল অ্যানালিটিক্স অটোমেটিক ট্র্যাক করে, মানে এই পার্টিকুলার ইভেন্টটা কোন পার্টিকুলার পেজে হলো, সেই পেজের ইউআরএল কি ছিল সেটা কিন্তু গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে ফেলেছে এই যে পেজ লোকেশন প্যারামিটারের মাধ্যমে। দেখেন এই পেজের ইউআরএল আর এই যে আমরা যেই পেজে এখন আছি ওই পেজের ইউআরএল সেম। দেখেন এই যে প্রোডাক্ট স্ল্যাশ এটা, এই যে প্রোডাক্ট স্ল্যাশ এই যে। ঠিক আছে, তার মানে এই প্যারামিটার গুলো কিন্তু অটোমেটিক গুগল অ্যানালিটিক্স অটোমেটিক কালেক্ট করে, এগুলো কিন্তু আমরা সেন্ড করছি না। ঠিক আছে, সেরকম পেজ রেফারার আমি কি বলেছিলাম যে আগের পেজের ইউআরএল, মানে এই পেজে আসার আগে, এই পেজে আসার আগে আগের যে পেজটাতে ছিল সেই পেজের ইউআরএল কি ছিল, সেটা আমাদের হোম পেজ ছিল। দেখেন আমাদের এই যে হোম পেজেরই ইউআরএল এই জায়গায় আছে।
ঠিক আছে। আর পেজ টাইটেল হলো যে আমাদের যে পেজটাতে আছে সেই পেজে টাইটেল কি, এই যে এই পেজে টাইটেল কি, এই যে এটা টাইটেল। ঠিক আছে, এই যে ব্রিন্সে জাপানিজ স্ল্যাশ ডিএম, এই যে ব্রিন্সে জাপানিজ ডিএম অ্যানালিটিক্স, এই যে। ঠিক আছে, তাহলে আমরা এগুলো কিন্তু অটোমেটিক কালেক্ট করে। হ্যাঁ, আরেকটা জিনিস আপনি এখানে দেখতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারে। আচ্ছা রাহিব, আমরা তো ভ্যারিয়েবল গুলো যে তৈরি করলাম, কারেন্সি বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, ভ্যালু বলে একটা তৈরি করেছিলাম, আইটেমস বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, মডিফাইড আইটেমস বলে একটা তৈরি করেছিলাম, ওগুলো ভ্যারিয়েবলের মধ্যে কোন ডেটা গুলো আছে, গুলো কোন ডেটা স্টোর আছে সেগুলোকে আমরা দেখতে পারবো। হ্যাঁ পারবো। এই যে ভ্যারিয়েবলস যদি আমরা যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের যে ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করেছিলাম সেই ভ্যারিয়েবল গুলোর মধ্যে কি ভ্যালু স্টোর আছে। এই যে দেখেন, আমি কারেন্সি বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, যেটা ছিল ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এবং এটার কি ধরনের ভ্যালু আমাদেরকে দিচ্ছে, স্ট্রিং ধরনের ভ্যালু দিচ্ছে, এবং এটার মধ্যে কি ভ্যালু স্টোর আছে, আইএনআর। আমরা একটা ভ্যালু বলে একটা ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, এই যে ভ্যালু, সেটা একটা কি ভ্যারিয়েবল ছিল, ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এবং এটার মধ্যে কি ভ্যালু স্টোর আছে, 84.9। আমরা একটা আইটেমস বলে ভ্যারিয়েবল তৈরি করেছিলাম, যেটার মধ্যে আমরা এই অরিজিনাল আইটেমস অ্যারেটা নিয়েছিলাম, আর এই অরিজিনাল আইটেমস অ্যারেটা নিয়েছিলাম। তো সেটা দেখেন, এই যে এখানে ডেটা লেয়ার ভ্যারিয়েবল, এখানে দেখেন অরিজিনাল আইটেমস অ্যারেটা এখানে আছে, দেখেন এই যে এই অ্যারেটাই এখানে স্টোর আছে, এই অ্যারেটাই এই জায়গায় স্টোর আছে, এই যে। ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা এই অ্যারেটাকে মডিফাই করে একটা মডিফাইড আইটেম তৈরি করেছিলাম রাহি ভাই। তো এই দেখেন মডিফাইড আইটেম বলে ভ্যারিয়েবল তৈরি করেছেন, তার মধ্যে এই দেখেন এই ভ্যালুটা দেখেন, অরিজিনালে আইডিটা ছিল নাম্বারে, আর মডিফাই আইডিটা হয়ে গেছে দেখেন স্ট্রিং এ। ঠিক আছে, তার মানে আমাদের এই মডিফাইড আইটেমস এর ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটা স্টোর আছে। তার মানে আপনি গুগল ট্যাগ ম্যানেজার এটাও চেক করতে পারবেন যে আপনার কোন ভ্যারিয়েবলের ভিতরে কোন ভ্যালুটা স্টোর আছে, সো দ্যাট ইউ ক্যান ক্রস চেক দ্যাট আই এম সেন্ডিং দ্য রাইট ইনফরমেশন ব্যাক টু দোজ প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা থেকেও চেক করতে পারবেন, ট্যাগসেও গিয়েও এখানে চেক করতে পারবেন যে আপনার কোন প্যারামিটারের সঙ্গে কোন ভ্যালুটা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কুইকলি অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার করে দিই। এই যে অ্যাড টু কার্ট ইভেন্টটা আমরা এখানে চলে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেল। এই যে আমি যদি এখানে চলে আসি, তাহলে আমাদের যদি কোথায় গেল, এই যে অ্যাড টু কার্ট ইভেন্ট, অ্যাড টু কার্টে দেখেন আমাদের ট্যাগ ফায়ার হয়ে গেছে, অ্যাড টু কার্ট বলে যে ট্যাগটা ছিল সেটা ফায়ার হয়ে গেছে। এবং আমরা যদি গুগল অ্যানালিটিক্সেও আসি, এখানে আমরা দেখতে পারবো আমাদের অ্যাড টু কার্ট ইভেন্ট এখানে চলে আসবে, এই দেখেন আমাদের অ্যাড টু কার্ট। ঠিক আছে, আচ্ছা অ্যাড টু কার্টের মধ্যে এই যে আমাদের কারেন্সি, এই যে আমাদের ভ্যালু, আইটেমস এর ভিতরে এই যে আইটেমস। ঠিক আছে, কিন্তু এখন আমার মধ্যে রাইবা এই ভিউ আইটেম ইভেন্ট আবার কেন আসছে, অ্যাড টু কার্ট করলাম তো, কেন কি আমাদের এই মানে আপনার রিয়েল ক্ষেত্রে এটা আসবে না, কেন আমাদের টেস্ট ওয়েবসাইটে অ্যাড টু কার্ট বাটনটা ক্লিক করলে এই পেজটা রিলোড হয়, আর যখন রিলোড হবে তখন ভিউ আইটেম ইভেন্টটা আবার ফায়ার হয়, ওই জন্য আমাদের আসছে। ঠিক আছে, এটা ভয় পাওয়ার কোনো দরকার নাই। এই ভিউ কার্ট পেজে গেলে, এই যে কার্ট পেজে আমরা যদি চলে আসি, আসার পর যদি আমি ডেটা লেয়ারে যাই, এই যে ভিউ কার্ট, এই ভিউ কার্টে দেখেন এই যে ভিউ কার্ট ট্যাগটা ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, এবং আমরা যদি গুগল অ্যানালিটিক্সে চলে আসি, এই জায়গায় আমরা ভিউ কার্ট ইভেন্ট পাবো। আহ একটু ওয়েট করি, এই যে দেখেন ভিউ কার্ট ইভেন্ট চলে এসছে আমাদের। ঠিক আছে, এই যে ভিউ কার্ট, আমরা এখানে যদি সেম ভ্যালু, এই যে কারেন্সি, হ্যাঁ, আইটেমস, এই দেখেন। ঠিক আছে, এরপরে যদি আমরা চেক আউট পেজে যাই, এই যে বাই নাও। ঠিক আছে, এখন আমি এখানে যে চলে আসি, এই বিগিন চেক আউটে দেখেন আমাদের বিগিন চেক আউট ট্যাগটা ফায়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এখানে চলে আসি, এখানে আমাদের বিগিন চেক আউট ইভেন্ট পাবো আমরা। ঠিক আছে, এই যে বিগিন চেক আউট, এখানে আমরা ক্লিক করলাম। এই পতাকা কেন দেখাচ্ছে এগুলো এখন মাথায় ঢুকিয়ে না, ওগুলো পরে আমরা আলোচনা করবো। 84.9 কারেন্সি, আইটেমস, আইটেমস এর ভিতরে আইটেম। ঠিক আছে, এরপর আমরা চলে যাব, কুইকলি পারচেস করে নেবো, অ্যাড্রেস দেওয়াই আছে, প্লেস অর্ডার। ঠিক আছে, এই যে আমার অর্ডার হয়ে গেছে। এবার যদি আমরা এখানে চলে আসি, এই যে পারচেস ইভেন্ট, পারচেসে যদি ক্লিক করি, এই যে আমাদের পারচেস ট্যাগ ফায়ার হয়ে গেছে। এবার যদি আমরা গুগল অ্যানালিটিক্সে চলে আসি, গুগল অ্যানালিটিক্সে চলে আসলে আমরা একটু ওয়েট করি, এই দেখেন আমাদের পারচেস ইভেন্টে চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে আমরা কি কি প্যারামিটার পাঠিয়েছিলাম, কারেন্সি, তারপর পাঠিয়েছিলাম শিপিং, শিপিং, ট্যাক্স, ট্যাক্স, ট্রানজেকশন আইডি, ভ্যালু, যে ভ্যালু, তারপর হলো আমাদের আইটেমস, এখানে আইটেমস চলে আসলাম, এই দেখেন। ঠিক আছে, তার মানে আমরা দুই রকম ভাবে, আবার এখানেও আপনি ভেরিফাই করতে পারেন যে আমার পারচেজ ইভেন্টে কোন কোন প্যারামিটার গুলো গেল।
প্যারামিটার গুলো ভ্যালু কি ছিল, এই যে দেখেন কারেন্সিতে এটা ভ্যালু ছিল, ভ্যালু প্যারামিটারে এটা ভ্যালু ছিল, আইটেমস এর মধ্যে এই ভ্যালুটা গেছে, ট্রানজেকশন আইডির মধ্যে এই ভ্যালুটা গেছে, শিপিং এর মধ্যে এই ভ্যালুটা গেছে, ট্যাক্সের মধ্যে এই ভ্যালুটা গেছে, কুপনের মধ্যে তো আমরা যেহেতু কুপন ইউজ করিনি তাই জন্য এটা এমটি স্ট্রিং। ঠিক আছে, এবং আপনি ভ্যারিয়েবলস এর মধ্যে গিয়েও চেক করতে পারবেন যে ভ্যারিয়েবল গুলো আমরা তৈরি করেছিলাম, ট্রানজেকশন আইডির মধ্যে এই ভ্যালুটা আছে, ট্যাক্সের মধ্যে এই ভ্যালুটা আছে, শিপিং এর মধ্যে এই ভ্যালুটা আছে। ঠিক আছে, কুপনের মধ্যে আমাদের এমটি স্ট্রিং আছে। ঠিক আছে, এই ভ্যালুগুলো যেগুলো আমরা নিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আপনি যে কোনো মানে মানে হ্যাঁ যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার যদি সেটা ই কমার্স বেস ওয়েবসাইট হয় তাহলে আপনি এই ইভেন্ট গুলো গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে পারবেন। আমি আবারও বলছি, মেন ফান্ডামেন্টাল থিংসটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, হাউ টু সেন্ড এ ইভেন্ট টু গুগল অ্যানালিটিক্স ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ দ্যাট পার্টিকুলার ইভেন্ট ইজ। ঠিক আছে, যে কি ইভেন্ট সেন্ড করছি ডাজন্ট ম্যাটার, কিন্তু আমার ইভেন্ট সেন্ড করার যে স্টেপস গুলো আছে, যে মানে মেন্টাল মডেলটাকে আমাকে ফলো করতে হবে, সেটা যদি আমার কাছে খুব ক্লিয়ার থাকে তাহলে আমি যে কোনো ইভেন্ট, আমাকে যে কোনো ইনস্ট্যান্সে আপনি যদি বলেন আমাকে রাই ভাই এই ইভেন্টটা সেন্ড করেন, আমার কাছে ক্লিয়ার আছে যে আমাকে ইভেন্ট সেন্ড করার জন্য কি কি স্টেপ ফলো করতে হয় বা কোন কোন কনসেপ্ট গুলো আমার কাজে লাগে। ঠিক আছে, সেগুলো আমাকে যদি ক্লিয়ার থাকে, আই ক্যান সেন্ড এনি ইভেন্ট হোয়াট এভার ইউ ওয়ান্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আপনি যে কোনো ইভেন্ট গুগল অ্যানালিটিক্স এর কাছে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কারো যদি কোনো কোশ্চেন থাকে